আচ্ছা, এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ফার্স্টেই যেটা বলছিলাম যে পেমেন্ট মেথড সবার নিজেরা ইউজ করাটাই ভালো। কারণ এর কাছে গেলে দেখা যায় টাইম মতো পাবেন না, অনেক রকম ঝামেলা, অনেক হ্যাসেল মানে পোহাতে। তো ফার্স্টে আসি, এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে কোনো কাজে ইউজ করতে পারবেন আপনারা, ঠিক আছে? এটা দেখে রাখেন, এই neteller.com, পেওনিয়ার, পেপাল, এই টাইপেরই। এই যে যেমন আপনার পেপালের ডলার, আমি তো মানে বলছিলাম আগে যে আমরা নিজেরাই যখন সেল করি পেপাল বাইরে, মানে আমরা তো ক্লায়েন্ট থেকে টাকাটা পাই না, মানে আমরা ভালোই পাই, ভালোর মতো হচ্ছে 75.5, ঠিক আছে? এটাই হচ্ছে ভালো। তো ব্যাংক রেট তো স্বাভাবিকভাবে দেখা যায় 80 টাকা বা 17 এরকম উঠানামা করবে, আমি রাউন্ড ফিগার আমি 80 টাকাই ধরে নিলাম, $1 সমান 80 টাকা। এই নেটেলার যদি আপনি কখনো কারো কাছে সেল করেন তাহলে হচ্ছে আপনি 83, 84, 85 টাকা সেল করতে পারবেন আপনি, মানে বর্তমানে 83 টাকা করে চলতেছে। তার মানে কোনো মতে এই জায়গাটাতে আপনি একবার ধরে ফেলতে পারলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, মানে উল্টা পারলে মানুষ আপনার কাছ থেকে খুঁজবে। আমি দেখাই এটার ভিতরে, তেমনি তো আইডি পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করবেনই। দেখেন এদেরও কিন্তু 2 স্টেপ সিকিউরিটিটা আছে, অথেন্টিকেশন সিস্টেম। দেখছেন এই 2 স্টেপ অথেন্টিকেশন? আপনি কেনার সময় না, আপনি যদি নিজের কার্ড দিয়ে কিনেন বা কোনোখান থেকে ট্রান্সফার করেন তখন আপনার পড়বে ধরেন 80 টাকা বা এরকম, সেল করতে পারবেন 80 টাকা পড়বে। কেমন আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান এটাতে ঢুকি, আগে ঢুকে দেখাচ্ছি। এখানে 2 স্টেপ কেন দেওয়া আছে, কারণ কেউ যদি আমার অ্যাকাউন্ট হ্যাক করেও ফেলে তাহলে কিন্তু এই কোডটা জেনারেট করে কিন্তু তাকে ঢুকতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে? মানে দেখেন এখানে আমার টোটাল, আমি কি করছি না করছি, আমার টোটাল স্ট্যাটাসটাই আছে সব, এবং এই মানি ইন দেখেন কত ডলার আছে এখানে। এখান থেকে দেখাই, এই যে ওল্ড সাইটে এই মেথডগুলো ইউজ করে আপনি এখানে টাকা ডিপোজিট করতে পারবেন ডলার, ঠিক আছে? যেমন আমার একটা মাস্টার কার্ড আছে আর একটা ভিসা আছে, এই দুইটা দিয়ে আমি ভেরিফিকেশন করা আছে বলে কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া আছে দুইটা। আমি যদি স্টিল দিয়ে করি, যেমন দেখেন স্টিলেরও কিন্তু রেট অনেক কম, এটা জানেন? স্টিলেরও রেট কিন্তু অনেক কম। তো ধরেন আমার স্ক্রিলে ডলারটা আসতেছে, যে বাইরের থেকে ডলার দেওয়ার $500 সাথে 500, হ্যাঁ একই। ধরেন সে আমাকে ওখানেই টাকাটা দিয়ে দিল স্টিলে, তো আমি যখন এখানে স্টিল থেকে ভাঙাবো দেখা গেল 75 টাকা 74 টাকা করে নিবে আমার, মানে দিবে আমাকে মানুষ, ঠিক না? আমি যদি কি করি, আমার নেটেলারে যদি আমি আমার অ্যাকাউন্ট স্টিল থেকে এখানে অ্যাড করে দিয়ে ট্রান্সফার করে ফেলি, তাহলে আমি এটা সেল করার সময় কিন্তু আবার 83-84 টাকা করে পাচ্ছি, ঠিক না? মানে এটা টেকনিক বললাম আর কি, মানে স্টিল আমি বাইরে থেকে না তুলে কথা আমি এখানে আমার নেটেলার বানাই, এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি আমার এখানে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফারটা কিরকম, কিচ্ছু না। এই জিনিসটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার, এই যে আমার এখানে কত ডলার আছে, $451 না? আমি এখানে কেন লোড করছি টাকাটা? একটা সময় ছিল আমি এই রোড থেকে গিয়ে ভাই আমারে $100 দেন, ভাই আমারও $200 দেন। ফার্স্টে তো হচ্ছে তার ডিমান্ড, কারণ সে জানেই যে আমি তার কাছ থেকে, তার কাছে ছাড়া কোথাও যেতে পারবো না, বা আছে হাতে গুণ করবে। খুব কম মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করে, সবাই বসে থাকে আপনার ওই পেপাল, তারপরে কি পেওনিয়ার, হ্যান ত্যান কি এগুলো নিয়ে। এটাতে খুব কম মানুষই ইউজ করে, সেজন্য দামিও বেশি এটা। আর এটা সিকিউর, সবচেয়ে সিকিউর কিন্তু এটা নেটেলার। মানে এটা যদি কখনো আপনার হ্যাক হয়ে টাকা যদি তুলেও নেয়, তারা কিন্তু ওরাই কল দিয়ে আপনাকে টাকাটা ফেরত দিবে। মানে এটা আমারও কিন্তু হিস্টোরি আছে এরকম। আমার এখানে একবার ব্রুট ফোর্স সার্চ চালানো হয়েছিল, মানে কেউ একটা চাইছিল আমার এখানে ঢুকতে, ওরা আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে ওরাই কল দিছে আমাকে, মানে কল দিয়ে বলতেছে মানে তুমি কি লগ ইন করতে পারছো নাকি, হ্যান ত্যান। আমি কই না, আমি তো যাচ্ছি না। তো সেটা ব্লক করে দেওয়া হয়েছে। এখন তোমার লাস্ট ট্রানজ্যাকশন কয়টা বাজে? আমি বললাম যে এতটা বাজে, মানে গতকাল হয়েছিল, মানে আমি এরকম একটা। তো আমাকে বলতেছে মানে কি লেখা, রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্ট ছিল, ওটা কি? তারা আমাকে জিজ্ঞেস করছিলাম যে ক্যাপ্রিকন। তখন যখন দেখলো মিলে গেছে,
তারা কি করছে, এবার আমার আরো কিছু ভেরিফিকেশন ছিল, ওগুলো কোশ্চেন কোশ্চেন আনসার দিলাম অ্যাকাউন্ট, তারপর খুলে দিয়ে তখন আবার টু স্টেপ অথেন্টিকেশন তারা অ্যাড করে দিচ্ছে। তো আলটিমেটলি জিনিসটাকে তখন আমি জিজ্ঞেস করলাম যে যদি এই টাইমের মধ্যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত তাহলে কি হতো, তোরা বলতেছে আমরা টাকা ফেরত নিয়ে আসতাম। আরেকটা হয়েছিল সেম প্রবলেম, যে একটা নেটেলার মানে একজন মানুষ তো দুইটা অ্যাকাউন্ট খুলতে পারে না, তারা এটা অ্যালাউ করে না। আমি করছিলাম, আমি দুইটা খুলছিলাম, দুইটা খোলাতে কি হয়েছে, আমার এই অ্যাকাউন্টে $1000 ছিল, মেইন অ্যাকাউন্ট আমার ব্যান করে দিচ্ছে তারা। মানে যেটা পরে খুলছি আমি ওটাই আছে, এখন আমার তো বেউস হয়ে যাওয়ার অবস্থা, কারণ আমার যেটা $1000 আছে ওইটা ঠিক আছে, মানে ওইটা শেষ, কিন্তু যেটা জিরো ওইটাই ঠিক আছে। এখন আমি তাদেরকে কল দিলাম যে ভাই আমি এখন কি করবো, তো তারা বলছে একটা মানে মেল দিতে, মানে একটা অ্যাকাউন্ট তারা ব্যান করে দিবে আর একটা রাখবে, তো ওইটা ব্যান করে দিয়ে আমার আবার $1000 এটা ওপেন করে দিচ্ছে। মানে বুঝতেছেন তো, তারা কিন্তু মানে হেল্প করে অনেক, কিন্তু পেওনিয়ারে আমি একটা ঝামেলায় পড়ছি। এখানে যদি আমার আইপি অ্যাড্রেস, ইমেল, নাম সব যদি আলাদা আলাদা করে দিতে অ্যাকাউন্ট করি না, আপনি যদি যেমন ধরেন এই পিসিতে আমি ভিপিএন ইউজ করে ট্রাই করছি একবার, আমি স্টার্ট মানে যখন ট্রাই করতেছি তখনই কিন্তু তারা লিখে দিছে যে মানে মানে ওরা ডিটেক্ট করছে যে এখানে অলরেডি একটা নেটের অ্যাকাউন্ট আছে। আমি আমার মানে আপনি অ্যাকাউন্ট খোলার সময়টা হচ্ছে ঝামেলা, কিন্তু আপনি ইচ্ছা মতো লগ ইন, আমি আমার এখানে 100টা নেটেলারও লগ ইন করতে পারবো যেটা খোলা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি খুলতে চাইলে তখন কিন্তু আমি আর এখানে পারবো না। 4-5টা নেটেলার অ্যাকাউন্ট আছে আমার, কিন্তু আমি একটা আইডি দাঁড়াতে খুলছি, আমার দরকার কি রিস্ক নেওয়া। তো এখন আচ্ছা যাই হোক, তো আপনার এটা সিকিউরড অনেক এটা। তো যেমন ধরেন আমার নিজের, এরপরে যে আমি না পারতে কি করলাম, ব্যাংকের একটা আপনার ইয়ে করলাম, ক্রেডিট কার্ড করলাম, ঠিক আছে, করে আমি এখন থেকে এখান থেকেই টাকাটা লোড করি। একটা সিস্টেম বলে আমি আপনাদেরকে, ক্রেডিট কার্ডের সিস্টেমকে জানেন কেউ, বা ক্রেডিট কার্ড কিভাবে কি করে না করে? বাকি থেকে সতর্ক করা যায়, হ্যাঁ। টাকা ছাড়াই। এটা তো আছে, কিন্তু এখানে কিছু লিক আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, ক্রেডিট কার্ড এক্সপোর্ট ধরতে পারবেন আপনি। যেমন ধরেন ক্রেডিট কার্ডের তো একটা লিমিট থাকে। ব্যাংক আপনার ক্রেডিট কার্ড মানে কি, ব্যাংক আপনার চাকরি দেখে, আপনার স্যালারি দেখে তারা আপনাকে একটা লোন দিবে। সিস্টেমটা হচ্ছে না, এটা ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার, আপনি যেখানে জব করেন এটাও কি তাদের এনলিস্টেড নাকি, মানে বুঝছেন জিনিসটা, মানে আপনি যেখানে জব করেন ওটারও নামটাও কিন্তু তাদের লিস্টেড থাকবে, বিজনেসের উপর দেয়। হ্যাঁ, এখন তো না, আমরা তো যেহেতু জব করি, তাহলে আমাদের প্রতিষ্ঠানে যদি লিস্টেড না থাকে তাহলে আমরা তা পাবো না, সিম্পল কথা না। তো এখন ক্রেডিট কার্ডের সিস্টেম হচ্ছে আপনার, তারা আপনার স্যালারি যদি হয় আপনার ধরেন 40,000, তারা সেটা 3 গুণ দিবে, 3 টাইমস লেখা থাকে সেখানে। আমি তাদেরকে শিখে দিচ্ছি কিন্তু একটা জিনিস, এখন 3 টাইমস মানে 3 গুণ, তার মানে করো 3-4-12। আপনার স্যালারি যদি 40,000 হয়, তারা 1,20,000 টাকা তারা ক্রেডিট লিমিট দিয়ে দিবে, মানে 1,20,000 টাকা তারা আপনাকে লোন দিবে। এটা এবার সিস্টেমটা হচ্ছে তারা এটা বলে দিবে যে 40 দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি, মানে ফ্রি, এরকম 40 থেকে 45 দিন। এটা কিরকম, যেমন ধরেন আমি কিছু একটা কিনলাম, 30 দিনের মধ্যে যদি আমি মোটামুটি পেমেন্ট করে দিই 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু আমার আর ইন্টারেস্ট আসতেছে না। আবার যদি মানে ওরা আবার একটা মিনিমাম অ্যামাউন্ট দিও, এরকম একটা কথা আছে। যেমন ধরেন আমাকে 1,20,000 টাকা লিমিট দিল, আমি এ মাসে 50,000 টাকা একটা ফিস কিনে ফেললাম, তো আমি তো 30 দিনের মধ্যে তার 50,000 টাকা পেমেন্ট করতে পারবো না, আমার স্যালারি 40,000। তখন জিনিসটা কি দাঁড়াবে, তখন হচ্ছে তারা মিনিমাম অ্যামাউন্ট ডিউ বলে একটা জিনিস থাকে। এটা সিস্টেমটা হচ্ছে আমার একটা সাপ্লিমেন্টারি কার্ড ছিল 30,000 টাকা, মানে আমার আব্বার আমাকে দিছিল, ওটা আমি ইউজ মানে আমি পুরো 30,000 তুলে ফেলছিলাম। তো এখন আমার প্রত্যেক মাসে আমাকে দিতে হতো 1500 করে করে, তার মানে 1500 করে করে যদি আমি পেমেন্ট করে যাই, তাহলে কিন্তু আমাকে আর কোনো রকম মানে ঝামেলা নেই, আর সুদ টুদ হ্যান এগুলো ঝামেলা আসতেছে না। কিন্তু 1500 টাকা যদি আমি যে এক্সাক্ট ডেট আছে, লাস্ট ডেট, ওটার মধ্যে যদি না দিই, তখন সুদ এসে যাবে, ওটা ডেঞ্জারাস। মানে বোঝা গেছে জিনিসটা। তো যাই হোক, আমার বর্তমান যে কার্ডটা আছে এটার একটা মানে এটার ক্রেডিট লিমিট না বলি, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তো এখানে আপনার সিস্টেমটা হচ্ছে একটা বিডিটি পোর্শন থাকে আর একটা ইউএসডি পোর্শন থাকে। যেমন আমার ওই কার্ডটা বিডিটি পোর্শন হচ্ছে মাত্র 10,000 টাকা, কারণ আমি এটা শপিং এর জন্য ইউজ করি না, মানে আমার দরকারি কিন্তু এই ডলারগুলোতে না। এখন ইউএসডি যেটা, যেমন আমি ধরো কোনো শপিং এ গেলাম, ধরে নিলাম আমার ক্রেডিট লিমিট 50,000 ধরে নিলাম,
তো $250 যদি আমার ইয়ে হয়, এটা কি ওই ইউএসডি লিমিট হয় ডলারে, আর $250 সরি আচ্ছা 10,000 টাকা যদি ধরে নিলাম আমার বিজলি লিমিট, মানে বাংলাদেশি টাকা, তাহলে আমি কোনো জায়গায় যখন একটা ফ্রিজ কিনতে যাই, আমার কার্ডে কিন্তু আছে ধরেন 50,000 টাকা লিমিট, ফ্রিজের দামও 50,000, আমি কিন্তু কিনতে পারবো না, কারণ আমি তো বাংলাদেশ থেকে শপিং করতেছি। আমি যখন দিব সে দেখবে 10,000 টাকা বেশি নেই, বাকি টাকাটা হচ্ছে আমার ডলারে। হ্যাঁ, ওই ডলারটা কখন চার্জ হবে? যখন আমি এখান থেকে কিছু কিনবো, কারণ এটা ইন্টারন্যাশনাল। বাইরে থেকে যেমন ধরেন আপনার অ্যামাজন হ্যান্ড আছে না, ওখান থেকে কিনলে আমার কিন্তু ইন্টারন্যাশনাল চার্জটা হবে। তো এখন এখানে দেখা গেল আমার $1,000 আমাকে লোড করতে হচ্ছে, কিন্তু আমার ব্যাংকে আছে কত? আমার ব্যাংকে আমার ইউএসডি পোর্শনে আছে আমার $300 ব্যাংক দিয়ে রাখছে। তো তাহলে আমি $1,000 আমি কিনবো কেমনে? এখানে এটা চ্যালেঞ্জ না একটা? আমি কেমনে করবো জানেন? $300 তো আমি ব্যাংক থেকে আমি কিনেই ফেললাম ফার্স্টে, ব্যাংকে আমাকে যা দিয়েছে এটা আমি কিনে ফেলছি। এর পরের দিন গিয়ে আমি আবার 300 থেকে $900 আমি ঢুকে ফেলবো। ব্যাংক আমাকে দিচ্ছে কত? $300, আমি ঢুকেছি $900, ব্যাংক তো কিছু করতে পারবে না আমাকে, ঠিক না? আমি আরো বেশি দিয়ে ফেললাম না? ওই যে বেশি দিয়েছি সেটা কিন্তু আমাদের এখান থেকে তুলে ফেলতে হবে। তার মানে আমি এখানে $1,000 লোড দিতে পারতেছি নিজে, যত ইচ্ছা তত আমি দিতে পারতেছি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের একটা প্রবলেম আছে, তার হচ্ছে যেমন ধরেন আমি আপনাকে কোন একটা কাগজ দিলাম যে এই কাগজটা দেখায় আপনি যে কোনোখান থেকে জিনিস কিনতে পারবেন, পে আমি করব, আমি $300 বেশি আপনাকে মাসে দিতে পারবো না, ঠিক আছে? এটা আমি আপনাকে বললাম। এখন আপনি কি করলেন? আপনি কোনো একটা জায়গায় গিয়ে $300 শপিং করে ফেলছেন, এবার তো আপনি আমার থেকে আর টাকা পাবেন না, কিন্তু আপনাকে আমাকে পেমেন্ট করতে হবে না? পেমেন্টের সময় আপনি কি করলেন? $300 আমাকে দিছেন, আরো $900 দিচ্ছেন করার কথা। আপনি আমাকে বেশি দিয়ে রাখছেন না জমা, তো আপনার ওই বিলের আন্ডারে তো জমাটা হয়ে আছে আপনার। পরে গিয়ে আপনি চাইলে $1,000 কিনতে পারবেন না, পরের দিন ইচ্ছা করলে কিনতে পারতেছেন। এবার সিস্টেমটা বুঝছেন? লিমিট ফ্যাক্ট না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আমাকে আরো বেশি দিয়ে কিন্তু ওদিক দিয়ে তুলে ফেলতেছেন টাকাটা। জাস্ট ধরেন একদিন আমার কাছে জমা থাকলো, এই যে একদিন আমার কাছে জমা আছে, এটা যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার, আপনি তো বিলটা পেমেন্ট করে দিয়েছেন, এমনি $300 আপনার থেকে আমি পেতাম না, ওটা তো আপনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি হিসাব করে ফেললাম যে না, উনি আজকে নিচে কালকে পেমেন্ট করে দিয়েছেন, এর মধ্যে কিন্তু আপনি বিলটাকে অ্যাভয়েড করে গেলেন, সুদটাকে। বিলের যে লাস্ট ডেট আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি মাসের 5 তারিখের মধ্যে আমাকে $300 পেমেন্ট করে দিতে হবে, আমাদের পরের দিন থেকে আমি সুদটা শুরু করবো। আপনি কি করলেন? আজকে এসে আমাকে $300 আমাদের দিয়ে দিলেন যে ভাই ঠিক আছে, নাও ভাই $300 না। আমি তো হিসাব এন্ট্রি করে ফেললাম যে না, ডিউ টাইমে পেমেন্ট করে ফেলছে উনি, পরের দিন যদি তুলে ফেলেন আমার কিছু বলার আছে? এবার বুঝছেন সিস্টেমটা, সাইকেলটা বুঝছেন? তো যাই হোক, এখানে আপনার তো এগুলোতে আপনি ডিপোজিট করতে পারবেন, ভিসা বলেন, মাস্টার কার্ড বলেন, হ্যান ত্যান। যেমন ধরেন কারো বিভিন্ন, আপনারা অনেকে ফ্রিল্যান্সিং এ তো জড়াবেনই স্বাভাবিক, পেওনিয়া থাকতে পারে, হ্যান ত্যান থাকতে পারে, ওরা তো মাস্টার কার্ড দেয়। ওটা থেকে আপনি এখানে যদি ট্রান্সফারটা দিয়ে তুলেন, তাহলে পেওনিয়ার হয়তো বা আপনার সম্ভবত $75 করে দেয়, আমি শিওর না এটা বাংলাদেশে কত রেট, এরকমই হয়তো বা দিবে। তো এখান থেকে তুলে তো আপনি 84-85 টাকা করে পাবেন। মানে আমি আপনাদেরকে লাভের জিনিসটা দেখা দিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, এই গেল মানি ট্রান্সফার নেট প্লাস কার্ড। এই জায়গাটাতে দেখেন এখন আপনাদের যদি পেওনিয়ার থাকে, পেওনিয়ার আমি একটা ঝামেলায় পড়ছি, আমি তখন ফ্রিল্যান্সিং বা এগুলো বুঝতাম না কিছু, ঠিক আছে? পেওনিয়ার দেখছি আমি অ্যাপ্লাই করে আমি পেয়ে গেছি একটা ওডেস্কের মাধ্যমে, ওডেস্কের অ্যাকাউন্ট খুলে এদিক দিয়ে অ্যাপ্লাই করবো, বাসায় আসলো, তো এনে এমনি ফেলে রাখছি, কেমনে টাকা লোড করবো, কি করবো কিছু বুঝতাম না, এটা অনেক বছর আগের কথা। এরপরে আমার ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, আমার পেওনিয়ারের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো স্বাভাবিক আমি অ্যাপ্লাই করবো এখন আরেকটার জন্য। তখন তো আমি কাজের মানে নেমে গেছি, অ্যাপ্লাই করতে গেছি, তাদের অ্যাপ্লাই হয় না, তারা কার্ড পাঠায় না, হ্যান তেন হাজার রকমের ঝামেলা। তো এইটা হচ্ছে, এটা কেন হলো আমি আপনাকে বলি। আমি একদিন ওই ইয়েতে, এটা কি নামটা কি, যমুনা ফিউচার পার্কে একটা রেস্টুরেন্টে আমি আমার কার্ড ফেলে আসছিলাম, মানে ওখানে পেমেন্ট করে আমি কার্ড ওখানে ফেলে চলে আসছি। তো আমি ওখান থেকে তো বসুন্ধরায় চলে আসছি, বসুন্ধরা সিটিতে। এখন তো আমার মাথায় ঢুকে না আমি আমার কার্ড কই, তো স্বাভাবিকভাবে আমি ব্লকিংয়ে কল দিব, কল দিয়ে আমি ব্লক করে ফেলছি কার্ডটা। ব্লক করানো মাত্র তারা আবার আমার থেকে ইনফরমেশন নিয়ে আরেকটা
মানে পাঠা দিছে মোটামুটি, কিন্তু পিওনিয়ার আমি আজ পর্যন্ত পাইনি। মানে এগুলো কোনটার কি প্রবলেম এগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, মানে আমি যা যা প্রবলেম ফেস করছি, মানে আজকে হচ্ছে টোটাল প্রবলেম শেয়ারিং নিয়ে আমি ক্লাস করাতে যাচ্ছি। এই দেখেন, এটা দেখছেন একটা কার্ড তো তারা আমাকে এমনি দিয়ে দিছে ফিজিক্যাল, যেটা এখন আমার কাছে অলরেডি আছে। এছাড়া 5টা ভার্চুয়াল মাস্টার কার্ড দিবে তারা। যেমন আমার যে অ্যাড ম্যানেজার আছে না ফেসবুকে, যে আমি অ্যাড বুস্ট করি না 5টা-6টা অ্যাকাউন্ট দিয়ে, এটা তো আমার আছে, এটা মেইন অ্যাকাউন্ট, আমার মেইন কার্ড যেটা আমার এই যে এই কার্ডটা হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে সেটা। এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই কার্ডটা, আর এখানে আরো 5টা আছে। ফার্স্টে তার একটা ফ্রি দিবে, বাকি 4টা আমাকে বানিয়ে নিতে হবে, $3 খরচ করবে। এই এক একটা কিন্তু আমার এক একটা অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড করা, ফেসবুক অ্যাকাউন্টের সাথে। মানে যখন যেটা আলাদা আলাদা হ্যাঁ এটা কি ওয়ার্ড ইউজ করা যাবে? হ্যাঁ যে কোনো জায়গায় ইউজ করা যাবে। এটিএম বুথ যে কোনো এটিএম বুথে হ্যাঁ হ্যাঁ নরমাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা যেভাবে ইউজ করে হ্যাঁ সেভাবে একদম নরমাল। তো এখন আপনার যাই হোক এখানে আরো 5টা বানানো যাবে, যেটা অন্য কোনো আপনার এরকম মানে ওই ভার্চুয়াল কার্ড প্রোভাইডার তারা কোথাও বানাতে পারবেন না, এখানে 5টা পাবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি একটা পেলেই তো হচ্ছে, আমার এগুলো দরকার কি, এগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, আপনি এটা দিয়ে ব্যবসা করতে পারবেন। মাঝে মধ্যে দেখেন ফেসবুকে কিন্তু অনেক অ্যাড আসে এই টাইপের, যে মানে আমরা এই বিদেশে লেখাপড়ার পেমেন্টের জন্য বা ফেসবুক অ্যাডের জন্য আমরা পেমেন্ট মেথড দিয়ে থাকি, এটা দেখছেন কখনো? তারা মাস্টার কার্ড দেয়। সবচেয়ে মজার কথা, তাদেরও অ্যাটলিস্ট 99% এটার কথা এখনো জানে না। তারা কি করে নিজেরা একটা আলাদা অ্যাকাউন্ট বানাবে, ওটা দিয়ে দিবে। যেমন আমি যদি এখানে এখন একটা কার্ড বানাই, যেহেতু আমার 5টা লিমিট শেষ আর দেখাতে পারতেছি না, একটা বানালে এখানে একটা লিমিট দিয়ে দেওয়া যায় প্রতিটা কার্ডে, যে প্রত্যেকটা কার্ডে আমি যেমন ধরুন আমি এখান থেকে একটা কার্ড বানাই আপনাকে দিলাম, এখন আমার অ্যাকাউন্টে আছে $1000, আপনি হুট করে টানবেলে নিয়ে ফেললে আমি তো শেষ। তা আমি একটা লিমিট দিয়ে দিব না, আমি বলবো যে ভাই আপনি আমাকে $100 পেমেন্ট করেন, 80 টাকা করে, আমি আপনার একটা কার্ড দিচ্ছি। তা আপনি আমাকে $100 যখন দিবেন, তার মানে 8000 টাকা, আমি আপনার একটা কার্ডের ডিটেল দিয়ে দিব। আপনি যখন $100 খরচ করা শেষ হয়ে যাবে, ওই কার্ডে আপনি বিক্রি করতে পারবেন, ওইটা বাতিল। এরপর ওইটা বাদ দিয়ে আমি আরেকটা বানাইলাম, সমস্যা নেই তো। কিন্তু কথা হচ্ছে আমি যদি আপনাকে আমার যদি এখান থেকে একটা অ্যাকাউন্ট মেইন যেটা সেটা যদি আমি দিয়ে দিই বা কোনো লিমিট অ্যাড না করে যদি আমি আপনার একটা কার্ড দিয়ে দিই, এবার তো আপনি ইচ্ছা মতো ইচ্ছা তাই করতে পারবেন। তো এইসব সুবিধা সবই কিন্তু এখানে পাওয়া যায়, একটার সাথে একটা লিঙ্ক এখানে। যেমন আমার 5টা ফেসবুক আইডির সাথে 5টা কার্ড এখানে লিঙ্ক করা, ঠিক আছে? মানে যখনই ফেসবুক চার্জ করে, যেমন এই একটা অ্যাকাউন্ট থেকে এটা এক একটা অ্যাকাউন্ট থেকে এখানে চার্জ করতে পারি। 5টা কার্ডের সে যদি চার্জ করে, আমার যাবে এই জায়গাটা, $টা এখান থেকে কাটা যাবে মেইন অ্যাকাউন্ট থেকে। কিন্তু ফেসবুক জানে যে মানে আমি একজন এক একটা চালাচ্ছি, কিন্তু আমি একাই 5টা চালাচ্ছি। তো ভালো না আমার জন্য, এটা মানে ইজি। আচ্ছা, তো এইটা বানানোর সময় আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ভেরিফিকেশনের এখানে একটা ব্যাপার আছে। ভেরিফিকেশন হচ্ছে, যেমন আমার এখানে দেখেন এই ভেরিফাইড লেখা আছে, কিন্তু ভেরিফাইড না হলে আপনি ইচ্ছা মতো ট্রানজাকশন কখনো করতে পারবেন না। একটা লিমিট দিয়ে দিবে তারা তখন আবার, যে $250 উপরে যতক্ষণ ভেরিফিকেশন করবে না, $250 যখন পার হয়ে যাবে তখন আপনি এখান থেকে আর কোনো ট্রানজাকশন করতে পারবেন না। এটা মাথায় রাখবেন সবসময়। ভেরিফিকেশনের সিস্টেম হচ্ছে, আমরা অ্যাকাউন্ট বানানোর পরে এই সাইডে একটা ভেরিফাই বা এরকম লেখা আসবে, বা এখানেই মানে নিউ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট তো বানাতে পারবো না, এটাতে বানাতে গেলেই তো আমার ধরা যাবে। তো এখন netera.com এ যাবেন, সিম্পল গিয়ে সেখানে আপনার, যেমন আমি তো লগ ইন করছি, আপনারা সাইন আপে যাবেন। ভালোভাবে শোনা, একদম ইজি এটা। জাস্ট ন্যাশনাল আইডি কার্ডে যা কিছু থাকে ওভাবে আপনি আপনার নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, কারণ ওটাই কিন্তু ভেরিফিকেশন আসবে একটা সময় দিয়ে। ওখানে যা লিখবেন ওটাই কিন্তু ভেরিফিকেশন হবে। হ্যাঁ কি না, ইংলিশ আছে, ইংলিশ আছে। ওই যে নেমে যে ইংলিশ আছে না, ওই দেখেন নাম বাংলায়ও আছে আমার ইংলিশেও আছে, ডেট অফ বার্থ কিন্তু ইংলিশে, আইডি নাম্বার কিন্তু ইংলিশে, কারণ সরকারও জানে এগুলো ভেরিফিকেশন করবে, বাইরে কখনো কোনো কিছু।
স্মার্ট কার্ড হলো এটা হবে আপনার আমেরিকার এর মতো সোশ্যাল সিকিউরিটি কার্ডের মতো। তো এখন আচ্ছা যাই হোক, আপনার ভেরিফিকেশন করার সময় তারা আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড চাইবে। আগে আমি একটা কথা বলে রাখি, যে কোনো ভেরিফিকেশন অনলাইনে পারতপক্ষে স্ক্যান কপি দিবেন না। আমরা স্ক্যানারে দিই, স্ক্যান করে তারপর পাঠাই দিই না, ওটা না দেওয়াটাই ভালো। কারণ ওটা দিলে কি হয়, জিনিসটা মনে হয় না যে মানে কম্পিউটারে বানানো বা এরকম এই টাইপের। আমার এটাও তো ভাই আলটিমেটলি সবই তো কম্পিউটারে, এটা তো কম্পিউটারে বানানো ঠিক না, কিন্তু ডিফারেন্সটা কি, আমি যদি এটাকে স্ক্যান করলাম স্ক্যান করার পর আমি একটা প্রবলেম ফেস করছিলাম নেটে যাবে, আমার 1 সপ্তাহ ধরে তারা ভেরিফিকেশন নিচ্ছে না এই কার্ড দিয়ে। এখন কথা হচ্ছে এটা তো আমার রিয়েল। তো এখন আমার সমস্যাটা হচ্ছে যে এটা তো আমার রিয়েল, আমি তাকে বুঝাবো কেমনে যে ভাই এটা আমার, আমি তাকে কলও দিচ্ছি, আমি বললাম যে ভাই আমার, আমি কার্ড দিচ্ছি নিচ্ছে না কেন, ওরা বলতো ফেক। আমি বললাম যে আরে ভাই আমার আপনি আমার আইডি নাম্বারটা ভেরিফাই করেন, আমি আপনাদেরকে মেইল করতেছি ভেরিফিকেশনের লিঙ্কটা, ওখানে আপনারা চেক করে দেন। ভেরিফিকেশন মানে বাংলাদেশ সরকারের যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে দিয়ে ওরা কাজ করে না, আরেক ঝামেলা না এখন। আর ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের একটা কিন্তু ওয়েবসাইট আছে, ওটা কাজ করে না, nidw.gov.bt সম্ভবত, nidw। মানে এখন তো আমার মাথা ঘুরে, আবার তারা কিন্তু বলে দিছে না এরকম ভেরিফিকেশন আমরা করি না, সিস্টেম নাই কোনো, মানে তোমার কার্ডটাই ফেক। আমি কি করবো কি বুঝতেছি না, মানে দিই তারা রিজেক্ট করা, আবার দিই তারা, আমি ডেলি দিচ্ছি। এখন কি হলো, এগুলো করতে করতে একদিন আমি কি করছি, নর্মালি যখন মানে মেইল আসছে তখন আমি ট্যাক্সিতে মেইল পেলাম যে মানে এটা মানে ফেক, অন্য কোনো একটা কার্ড দিতে। তখন আমার মাথায় গেছে খারাপ হয়ে, আমি কিন্তু ইচ্ছা করে নর্মালি তুলে আবার ছবিটা মানে এভাবে মোবাইল দিয়ে ধরে ট্যাক্সির মধ্যেই ওভাবে পাঠা গেছি। জাস্ট 3-4 মিনিটের মধ্যে আমার কাছে মেইল আসছে আমার আইডি ভেরিফাই। এখানে সিস্টেমটা কি বোঝা গেছে? সমস্যাটা হচ্ছিল আমি এটা স্ক্যান করে গ্রাফিক ডিজাইন সেকশনে পাঠাইছি। আমাদের ভাই একটু পরিষ্কার করে দাও, কারণ স্ক্যান করার পরে তো এখানে দাগ টাগ আছে। সে এমন ঘষা মাজা করছে, মানে এটা দেখে মনে হচ্ছে ফটোশপ দিয়েই করছে সে, কিন্তু এটা বুঝাই যাচ্ছে যে মানে এটা হয়তো বা আমি কম্পিউটারে গ্রাফিক ডিজাইন করে আমি পাঠাই দিতে পারি। কিন্তু যখন আমি হাতে নিয়ে দিছি জিনিসটা, হাতে নিয়ে তখন কি হচ্ছে, মানে ও তো দেখেই জিনিসটা দেখতেছে যে ভাই এটা ন্যাশনাল আইডি কার্ড লেমিনেট করা, একটা মানুষ হাতে নিয়ে আসে, সে কোথাও রোডে না কোথাও জানি আসে, সে ছবি তুলে পাঠাই দিচ্ছে। 3-4 মিনিট অ্যাপ্রুভ হয়ে গেছে আমার। তো সবসময় মাথায় রাখবেন, যে কোনো রকম ভেরিফিকেশনের জন্য কার্ড ডকুমেন্ট পাঠানোর সময় স্ক্যান পারতপক্ষে ভাই দিয়েন না, বেশি পরিষ্কার করতে গেলে কিছুই হবে না, ওটাই ভালো। মানে হচ্ছে যেমন ধরে দরকার হলে আপনি এরকম ধরে হাতে দূরের থেকে বা কোনো টেবিলে রাখা জিনিসটা। এরপর যেটা আরো একটা আমি টেস্ট করছিলাম অন্য একটা অ্যাকাউন্টে, সেটা হচ্ছে আমি ফেক একটা বানাইছি। ফেক বানায় এখান থেকে প্রিন্ট করে লেমিনেট করে ওইটা আমি ছবি তুলে দিয়েছি, ওই আইডিয়া ভেরিফিকেশন হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। তারপর তখন তো সে দেখতেছে ফিজিক্যাল। এটা সবসময় মাথায় রাখবেন। আর যে কোনো ভেরিফিকেশনে যেমন আপনার যদি নামের বানান ভুল হয়, যেমন আমার নাম MINHAR, কিন্তু আমি ইয়ার দিয়ে করে ফেলতে পারি ভুলের কারণে। আমার ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু ইয়ার দেওয়া, এই এক ভুলের কারণে আমি সারাটা জীবন আমি সাফার করতেছি। আমি যেখানে যাই সেখানে আমার ইয়ার দিয়ে ভুলে ফেলি। এখন আমার দেখা গেল আমার স্কুলের সার্টিফিকেট, ভার্সিটি সার্টিফিকেট সব তো ইয়ার দিয়ে। মানে আমি যদি কখনো বাইরে যেতে চাই, আমাকে মানে অন্তত 1 বছর এখানে সরকারি অফিসগুলো তো দৌড়ায় আমার মানে লাইফ শেষ হয়ে যাবে। কারণ ফার্স্টে হচ্ছে আমার যে এই ন্যাশনাল আইডি কার্ড আমার ইয়ার দিয়ে, মানে এর জায়গায় একটা বসছে শুধু, আর কিচ্ছু না। আমার পাসপোর্ট চেঞ্জ করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড চেঞ্জ করতে হবে, আমার 1000 রকম ডকুমেন্ট আছে সেটা চেঞ্জ করতে হবে। এখন আমি ধরেন আমি কখন আমার ভাগ্য ভালো এই কার্ডটাতে কিন্তু দেওয়া আছে আবার, কিন্তু আমি ভেরিফিকেশন করছি কিন্তু দেওয়া। কিভাবে এটা হচ্ছে আমি করার সময়, যেমন আমার এই কার্ডেও এখানে কিন্তু দিয়ে করা ইস্টার্ন ব্যাংকে। এটা কিভাবে হচ্ছে জানেন? এটাও মাথায় রাখবেন। কখন ন্যাশনাল আইডি কার্ডে ভুল হলে তো ভাই মানে আমরা তো স্বাভাবিকভাবে ইচ্ছা করে না আবার গিয়ে জমা দিব, আবার গিয়ে লাইন ধরবো, কে করবে এগুলো? ভাই যা আছে তাই করবে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় বা যে কোনো আপনি এরকম ভেরিফিকেশনের সময় একটা ডিক্লারেশন দিবেন, ডিক্লারেশন ফর্ম থাকে একটা, মানে ওখানে দিবেন যে আমার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে ভাই ভুল, পাসপোর্টে ভুল হলে কিন্তু এটা কোনো সিস্টেম চেঞ্জ করতে পারবে না। ন্যাশনাল আইডি কার্ডে ভুল হলে ডিক্লারেশন যদি দিয়ে দেন যে আমার ওখানে দেওয়া আছে,
দেওয়া আছে, আমার এটা এ হবে, ইনস্টেড এ হবে জায়গাটা, তখন তারা কিন্তু ওটাই দিয়ে দিবে। এখন কথা হচ্ছে, আমি যদি বাইরে যখন যাব, আমার সব ডকুমেন্টে এ থাকবে, জাস্ট আমার একটা ন্যাশনাল আইডি কার্ড আর পাসপোর্টের মধ্যেই থাকবে, ওইখানেই শেষ হবে। এই দুইটার জন্য আমাকে বাকি সবগুলোতে আবার চেঞ্জ করে আনতে হবে। কিন্তু আমি একটা চালাকি করছি, যেটা হচ্ছে এখানে আমার ভুল আছে, ঠিক আছে, আমার পাসপোর্টও ভুল আছে, সমস্যা নেই। আমি কি করলাম, বাকি সবগুলো ডিক্লারেশন দিয়ে দিয়ে করায় রাখছি। কিন্তু তার মানে কখনো বাইরে যেতে হলে আমি কোনো মতো হাতে পায়ে ধরে দেয়, আমার এখানে ভুল আছে, আমার এগুলো চেঞ্জ করে দেয়, জাস্ট পাসপোর্ট আর এটা চেঞ্জ করালে কিন্তু হয়ে যাবে। মানে বুঝছেন, মেইন জায়গাগুলো কিন্তু আমি ঠিক রাখছি, জাস্ট আমি বাইরে যদি কখনো যেতে চাই এই দুটো আমি চেঞ্জ করে ফেলবো। কিন্তু যদি আমার এই দুইটার সাথে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্টের সাথে যে বাকিগুলো যদি হয়ে যেত, তাহলে আমি বাইরে গেলে আমার সবচেয়ে বড় অ্যাসেট কোনটা, আমার স্কুলের সার্টিফিকেটগুলো, স্কুল ভার্সিটি, সেগুলো। কারণ ওখানে আমি লেখাপড়া করতে যাবো বা আমার চাকরির ক্ষেত্রে ওগুলো জমা দিতে হবে, ওইখানে যদি না মিলে তো শেষ হবে, আবার আমাকে দেশে সব চেঞ্জ করাতে হবে বা উকিল টুকিল ধরে পাগল হয়ে দেওয়া আমাদের। তো ভেরিফিকেশনের সময় সবসময় মাথায় রাখবেন নাম, ডেট অফ বার্থ। ফেসবুকও যখন আপনাদের কখনো ব্যান হয়ে যাবে, তখন যখন ডকুমেন্টটা দিবেন, ফেসবুক আগে দেখবে আপনার ফেসবুকে যে বার্থডে দেওয়া আছে ওটার সাথে কি আপনার মিল আছে নাকি, ওই ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের টাইমটা ডেট মিল আছে নাকি। আপনার যদি নামও ভুল থাকে, ওটা ফেসবুক চেঞ্জ করে দিবে, ও নিজেই চেঞ্জ করে দিবে, সমস্যা হবে না। কিন্তু ডেট অফ বার্থ ভুল থাকলে আপনি জীবন এখন ওপেন করতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে পেমেন্ট মেথডের, তো টোটালটা বোঝা গেছে নাকি? এখানে কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, এখন ফেসবুকে যখন আমার একটা হলো পাবলিশ হলো, তখন কি আমার ওই অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, যে আমার ওই মেটালের অ্যাকাউন্ট না বুস্ট হলে মানে আপনি কি বলতেছেন, মানে ফেসবুকে পেমেন্ট করবেন এটা বলতেছেন নাকি? না, মনে করেন যে দেশের বাইরে কোনো ব্যক্তি আমার প্রোডাক্টটা নেবে, বা আমার দেশের কোনো ব্যক্তি প্রোডাক্টটা নেবে, তাহলে সে টাকাটা কিভাবে দেবে? এই মেটালের মাধ্যমে দিবে? হ্যাঁ, এটা দিয়ে দিতে পারো। মানে এখানে তো অপশন আছে, এই যে মানি এনে দেখে, যেমন ধরুন আমেরিকার আপনি কারো প্রোডাক্ট মার্কেটিং করে দিচ্ছেন, সে যদি বলে ভাই আমি ডলারটা দিব কেন, তখন আপনি বলতে পারেন যে ভাই ডিপোজিট আমার ব্যাংক, মানে এটা কিন্তু এই যে এখানে লেখা আছে অ্যান ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার ইজ এ ডিপোজিট অপশন দ্যাটস অ্যাভেলেবল টু মেম্বার্স ওয়ার্ল্ড ওয়াইড। মানে সে যদি ওখানে ব্যাংকে জমা দেয়, মানে এটা আপনি যখন আমি ক্লিক করব, এখানে আমার একটা ইনফরমেশন আসবে, ওই ইনফরমেশনটা সে জাস্ট ব্যাংকে ডিপোজিট করার সময় অ্যাকাউন্ট নাম্বার দেয় না, ওটা দিয়ে দিবে। আমি এটা ক্লিক করতেছি না, রেকর্ড হচ্ছে সেজন্য। তো এখন তখন কি হবে, সে যখন ওই অ্যাকাউন্টের এগেইনস্টে ব্যাংকে জমা দিয়ে দেবে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এখানে টাকাটা জমা হয়ে যাবে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট। যদি চান আপনি তাকে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন ফার্স্টে, নেটেলারের পাসওয়ার্ড চেঞ্জ করে বলবেন যে ভাই আমি আমার একটা লিঙ্ক দিচ্ছি neteller.com, আইডি পাসওয়ার্ড দিচ্ছি, তুমি ওখানে ঢুকে তুমি ডিপোজিট করবে। সে এখানে ঢুকবে, ঢুকে সে এখানে মাস্টার কার্ড বা ভিসা তার যাই থাকুক না কেন, এখানে ক্লিক করে সে তার কার্ড অ্যাড করে টাকাটা রিচার্জ করে দিয়ে সে বেরো যেতে হবে, শেষ। স্যার এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা যে টাকা ইন করার টাকা আউট করে না, টাকা আউট করতে হবে। এখানে টাকা আউট করতে গেলে মানে সে যখন ডলারটা আউট করতে যাবে, তখন তো আপনার ভেরিফিকেশন 2 স্টেপ ব্যাপার আছে। যেমন ধরেন সে কি দিয়ে আপনার, এই দেখেন আমি আপনাকে দেখে নেট প্লাস কার্ড, এখানে যে এতগুলো কার্ড আছে, চাইলে এই যে পিন বের করে ফেলতে পারবে তা কিন্তু না। পিন যখন দেখতে যাবে, আপনি যখন পিন দেখতে যাবেন, এখানে আপনার একটা মেইল যাবে আপনার ইমেলের আইডি পাসওয়ার্ড তবে আমি তারা দিচ্ছি না। পিন একটা যাবে আমার মেইলে, ওখানে যখন ক্লিক করবো তখন পিনটা আসবে। পিন ছাড়া তো সে কিছুই করতে পারবে না আমার এখন। বোঝা গেছে সিস্টেমটা? আমি নিজেই করি, আমি নিজে আমার আইডি পাসওয়ার্ড দিই। তোমার কতজনকে আমার পাসওয়ার্ড দেওয়া আছে তার কোনো হিসাব নেই, কারণ পাসওয়ার্ড আমি মেইনটা তো আমি দিই না, যখন দিতে হবে তখন আমি চেঞ্জ করে আমি আমার আইডি পাসওয়ার্ড দিই, সে আমার এখানে ঢুকে এখানে জাস্ট তার মাস্টার কার্ড বা ভিসা অ্যাড করে সে আমার এখানে টাকাটা ঢুকে দিয়ে সে নিজে বের হয়ে যায়, শেষ। এবার লগ আউট করে আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিই। এখন সে টাকাটা তোলার জন্য তার তো আমার কার্ডের নাম্বারটা জানতে হবে। আমার এখানে সাথে যে 5টা কার্ড আছে এগুলো নাম্বার জানতে হবে না তাকে? ওই নাম্বার বের করতে গেলে তো ফার্স্টে তাকে ক্লিক করতে হবে মানে পিন ভেরিফিকেশনে। আমি যদি দেখতে চাই আমাকে ফার্স্টে ক্লিক করতে হবে পিনটা যাবো আমার মেইল থেকে আমি নাম্বার দেখে এবার আমি টাকা তুলতে পারবো। মানে আমি নিজেও কিন্তু বাধা এখানে, আমার যদি কখনো ইমেল আইডি চলে যায় তাহলে কিন্তু আমিও শেষ, পিন বের করতে পারবো না তখন আমি। মানে আমি নিজে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো না।
না, পিন একটাই থাকবে। যেমন দেখেন এই যে এই কার্ডে একটা নাম্বার আছে না, এখানে একটা নাম্বার থাকে, আর একটা পিছনে একটা নাম্বার থাকে। এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ। আমি যখন অনলাইনে কোনো কিছু কিনতে যাব, এখান থেকে আমি যখন কিছু কিনবো, তখন আমি টোটাল এটা দেওয়ার পরে আর একটা জায়গা থাকবে সিভিভি। সিভিভি যেটাকে বলে, যেমন ধরুন আমি এখানে আপনাদেরকে দেখে এই যে এমন ধরেন আমি $10 কিনবো, $100 কিনবো, ধরেন সিলেক্ট না দিয়ে আমি নিউ কার্ড দিই, এন্টার। কি আসছে এখানে? কার্ড নাম্বার, কার্ড কারেন্সি। যেহেতু আমার এটা ইউএসডিতে করেছি, তার মানে আমি এখানে ইউএসডি দিব। আমার কার্ডের এক্সপায়ারি ডেট আছে এখানে, দুইটা এক্সপায়ারি ডেটগুলো আমি বসাবো। কার্ড নাম্বারটা আমি বসাবো। এই সিকিউরিটি নাম্বার এটা কি, এটা জানেন? সিকিউরিটি নাম্বার হচ্ছে আমি টোটাল এটা বসানোর পরে এইখানে এই নাম্বার আছে, এটা আমি এখানে বসালে এই দুইটা যদি এটার সাথে এটা যদি না মিলে তাহলে কিন্তু কখনো হবে না। আর আরেকটা হচ্ছে জিপ কোড। জিপ কোড হচ্ছে আমার যে এরিয়া, সেটাকে জিপ কোড বলা হয়। যেমন আমি যখন এখানে কার্ড ডিটেলটা দিয়ে যখন কন্টিনিউ করব, তখন একটা জিপ কোডের অপশন চলে আসবে। যেমন ধরেন ধানমন্ডি জিপ কোড কত? 1205। এখন ধানমন্ডিতে যে থাকে, সে যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যাবে, ক্রেডিট কার্ড খুলতে যাবে, তখন তাকে জিপ কোড দিতে হবে না? ওখানে থাকবে কত? 1205। এটা মাথায় রাখতে পারবেন। জিপ কোড যদি ভুল দেন, তখন জীবনও আপনার ট্রানজ্যাকশন হবে না। এটা মাথায় রাখবেন। নাম্বারের সাথে সিকিউরিটি নাম্বার হচ্ছে পিছনের এটা এখানে বসাবেন। তারপর হচ্ছে এবার জিপ কোড দিতে হবে আপনাকে, যে আপনার এরিয়া কোড। যখন অ্যাকাউন্টটা খুলতে গেছেন, এই নেটেরার যখন খুলবেন না, এখানে কিন্তু জিপ কোড আসবে। তার মানে নেটেরার থেকে যে কার্ডটা পাঠাবে, ওটা দিয়ে কিছু কিনতে গেলে সেখানে ওই আগের জিপ কোডটা আপনাকে দিয়ে রাখতে হবে। বুঝে গেছে? হ্যাঁ, যেটা দিয়ে জিপ কোড একটা দিয়ে দিবে তারা দিবেন, আপনি দিবেন, ওটা মাথায় রাখতে হবে। তো এখন এবার হচ্ছে, এটা তো আমি সিভিভি কোড দেখালাম। পিন কোড কি? আমার এটার কিন্তু আরো একটা 4টা ডিজিটের পিন কোড আছে। পিন কোড হচ্ছে আমি যখন দোকানে শপিং করতে যাব, এটা হচ্ছে আমি এই নাম্বারটা হচ্ছে আমি অনলাইন শপিং এর জন্য এটা আর এটা বসাই। পিন কোড হচ্ছে এটিএম থেকে টাকা তুলবো না আমি, এটিএম আমি এটা লাগাই দিলে যে আমি এটা দিয়ে দিলে হয়ে যাবে তা কিন্তু না। আলাদা একটা পিন কোড আমাকে ব্যাংক দেয়, ওটা দিয়ে কিন্তু আমাকে টাকা তুলতে হবে। এটা মোটামুটি সবাই জানে। ওটা হচ্ছে পিন কোড, আর পিছনেটা হচ্ছে সিভিভি কোড। আমরা যদি আমাদের ব্যাংক থেকে মিটারে ডলার আপলোড করতে চাই, তো এটা কি পসিবল বাংলাদেশ থেকে? তো এটা কি ইন্টারন্যাশনাল ব্যাংক? আমি কিভাবে করতেছি, ওই যে আমি ক্রেডিট কার্ড ইন্টারন্যাশনাল, না এই যে লাস্টের অপশনটা যে ডিপোজিট নাও, ওটা তো ব্যাংক থেকে দিচ্ছে, ওটা তো এটা বাইরের দেশের ব্যাংক থেকে করতে হবে। ওটা তো আমাদের বলতেছে ইন্টারন্যাশনাল ব্যাংক। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল ব্যাংক বাংলাদেশ সাপোর্ট করে না? বাংলাদেশ সাপোর্ট করে না। আমাদের দেশে না, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার, এদেরও হাত পা বাঁধা এখানে। কারণ এটা বাংলাদেশ ব্যাংক একটা সিস্টেম। এই যে বাংলাদেশে পেপার আসতেছে না কেন, এটা জানেন? এই বাংলাদেশ ব্যাংকের এই সিস্টেমটার কারণে আপনি টাকা আনতে পারবেন বাংলাদেশে, কিন্তু আপনি বের করতে পারবেন না। বাংলাদেশের থেকে আপনি টাকা বের করতেই পারবেন না, এত স্ট্রিক্ট এটা। মানে যেমন আমাকে এই কাজ করতে গিয়ে, আমার যখন আগে পাসপোর্ট ছিল না, মানে আমি কিছুই করতে পারিনি, এর ওর হাতে পায়ে ধরো 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 ধরে। এখন পাসপোর্ট করে আরো দুঃখে পড়ে গেছি আমি। আরো দুঃখে পড়ে গেছি কেন? এন্ডোর্সমেন্ট বলে একটা জিনিস আছে পাসপোর্টে। কারণ আমি যখন দেশের বাইরে যাব, আমি পকেটে 1 লাখ টাকা নিয়ে বাইরে গেলে হবে না, আমাকে এয়ারপোর্টে 12টা বাজে দিবে তারা। ওখানে হচ্ছে এন্ডোর্স করে নিতে হবে আমাকে, যে আমি এত ডলার আমি সাথে নিচ্ছি দেশের বাইরে। ওটা পাসপোর্টে লেখা থাকবে, অত ডলারই আমাকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম, সেটা হচ্ছে আপনি সার্কভুক্ত যেসব দেশ, মানে টোটাল আপনি বছরে $12,000 আপনি দেশের বাইরে খরচ করতে পারবেন বছরে। মানে প্রতি মাসে $1,000 একটা টার্গেট আছে। এখানেও কিন্তু আবার আরেক ঝামেলাটা হচ্ছে, আপনার সম্ভবত সার্কভুক্ত যেসব দেশ, সেগুলো তো হচ্ছে $5,000 বেশি আপনি খরচ করতে পারবেন না এক বছরে। আর নন সার্কভুক্ত যেমন ইউএস, ইউকে, এসব দেশে 7,000-এর বেশি আপনি খরচ করতে পারবেন। মাথার বাড়িটা কার? আমাদের পড়লো না? কারণ আমি যদি বাইরে কোনো কিছু ফেসবুকে বুস্টিং করতে যাই, আমার প্রতি মাসেই আসে যে $3,000 থেকে $4,000। তো সেখানে এক বছর আমি কি করবো? তার মানে আমি তো 2 মাসেই আমার ইনভেস্টমেন্ট শেষ। এবার তো আবার মানুষের হাত পায়ে ধরতে হবে। তো আচ্ছা, যাই হোক,
এটাও আরেকটা সিস্টেম বাইর করছি যেটা আমি অ্যাপ্লাই করবো খুব শীঘ্রই। সেটা হচ্ছে RFC যে একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আপনি দেশের বাইরে কখনো যদি ঘুরে আসেন একবার, ওই অ্যাকাউন্টটা পুরো করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। ওটা সিস্টেম করতে আপনি দেশের বাইরে গিয়ে আসতে হবে, তারপর RFC অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আমি প্ল্যানিং করবো আমি ইন্ডিয়া যাবো, ভিসা করতে দিছি, ওটা হয়ে গেলে আমি জাস্ট যাবো, ইন্ডিয়ার বর্ডারটা পার হবো, পার হওয়ার সময় একটা সিল দিবে আমার পাসপোর্টে, একদিন থাকবো, ঘুরে টুরে পরের দিন চলে আসবো, কুমিল্লা বর্ডার পার হয়ে যাবো, এসে আমি RFC অ্যাকাউন্ট খুলে দেবো। ওটাতে আমি যা ইচ্ছা ট্রানজাকশন করবো, আমার আর কেউ বাধাই পারবে না। সিস্টেমটা বোঝা গেছে এবার? তো আমি স্টিল নাও সাফার করতেছি এইসব কারণে। তো আমার এত কিছু বের করার পর আমার এখানে যে অবস্থা, তো ফ্রিল্যান্সারও তো অনেক অনেক কিছুই বুঝে না, তাদের কি অবস্থা হচ্ছে বুঝে না। তো এখানে ডিপোজিট না, আপনি যদি যেমন ধরেন, এই দেখেন আমি বলি, আমি এই কার্ডটা নিয়েছিলাম 2 বছর আগে, এখানে লেখাই আছে ইন্টারন্যাশনাল ডিবিট, কিন্তু আমি ইন্টারন্যাশনাল আইও করতে পারিনি এটা দিয়ে। কেন? কারণ আমি তো লোকাল ইচ্ছা মতো ট্রানজাকশন করতেছি। এখানে যে প্লাটিনাম আছে না, এটা কিন্তু আমি হিউজ সুবিধা পাচ্ছি ভিসার মতো অনেক ভাগ আছে, প্লাটিনাম, সিগনেচার, হ্যানত্যান। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি তো যখন আমি একদিন সারা রাত আমি পার করছি, আমি ডলার কিনতে গিয়ে কিছুই পারি না, 3টা-4টা বাজে আমি ব্যাংকে কল দিচ্ছি। তো যাই হোক, তাদের কাস্টমার কেয়ার আমাকে যেটা বললো যে আমার এখানে অ্যাকাউন্ট ঠিক আছে, সবই চলবে, আমার অনলাইন ট্রানজাকশন আমি করতে পারবো, কিন্তু দেশের ভিতর দেশের বাইরে না। এমন না যে এটা কেন, এখানে তো লেখাই আছে ইন্টারন্যাশনাল ডেবিট, আর আমি নিচেই এটা ইন্টারন্যাশনাল, আমার তো এত ব্যাংক অ্যাকাউন্ট করবো, আমার তো থাকা বলে না। তাদের কথা হচ্ছে এবার ভাই আপনারা RFC অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে এটার সাথে ট্যাগ করতে হবে। আমি তো এটা কি আবার RFC অ্যাকাউন্ট? তো বললো যে এটা হচ্ছে আপনি যারা দেশের বাইরে থেকে আসে তাদের জন্য। আমি ভাই আমি দেশের বাইরে যাওয়ার সময় যদি টাকা নিতে তখন কি করবো? বুঝছেন, এটা যারা দেশের বাইরে থেকে ঘুরে আসবে তাদের জন্য। আর তাহলে তো আরেক ঝামেলা, তার মানে দেশের বাইরে গেলে আমাকে ক্যাশ নিয়ে যেতে হবে, এবার এসে তারপর আমি টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো। ফালতু সিস্টেম কিন্তু এগুলো। তো যাই হোক, এখানে ইন্টারন্যাশনাল লেখা থাকলেও আমি আমার ব্যাংকে যদি টাকাটা দিই, যেমন আমি যে কোনো ব্যাংকে যদি আমি এই অ্যাকাউন্ট মেনশন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে বাইচে দিই, তাও এখানে লোড নিবা, ব্যাংকে রিজেক্ট করে দেবো, না ভাই দেশের বাইরে টাকা পাঠানো যাবে। আমি যদি ক্লায়েন্ট থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে চাই, তো ক্লায়েন্ট থেকে ইন ব্যাংক ইনফরমেশন বিদেশে হ্যাঁ তখন পারবে। দেশের বাইরে যে আছে সে কিন্তু এখানে ঢুকে দিতে হবে, তার কোনো ঝামেলা হবে না। আমার উঠাতে কষ্ট হবে না, উঠাতে কষ্ট হবে না, উঠাতে আপনি ব্যাংক যে নির্ধারিত নিয়ম কানুনগুলো বলছে সেটা তো বলা নিতে আমার পেমেন্ট উঠাতে তো ঝামেলা নাই, তো আপনার তো টাকা পাঠাতে ঝামেলা। মানি লন্ডারিং টাকা পাঠানোর ক্ষেত্রে এখন হচ্ছে টাকা তো আপনার পাঠানো তো ঝামেলা। যেমন আমি যে এভাবে ট্রানজাকশন করতেছি ক্রেডিট কার্ডের, আমি এই কার্ডটা নিচে আমার মনে মানে 1 মাস হয় নাই, কিন্তু আমাকে অলরেডি কিন্তু মানে ব্যাংকের একজন পরিচিত সে বলছে ভাই আপনি মানি লন্ডারিংয়ে পড়বেন, কিন্তু সাবধান, কারণ এইভাবে ট্রানজাকশন করে ফেলছি আমি অলরেডি। কারণ আমার ক্রেডিট লিমিট হচ্ছে ধরেন আপনার, আমি USD পোর্শনে আমি রাখছি, আমি যখন দেখতেছি $100 বেশি আমি প্রত্যেক ট্রানজাকশনে তুলতে পারবো না, তখন আমি আর বাড়াইনি। সেখানে আমি দেখা যায় $1000 $2000 আমি ট্রানজাকশন করে যাচ্ছি, তো লাগবে না আমার পিছে? এ করেটা কি? এমনি পাঞ্জাবি পরা দাড়িওয়ালা, বুঝেনি তো? সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আপনার একটা বড় প্রবলেম হয়ে গেছে। এটার প্রবলেমটা হচ্ছে এখানে আমি সামনে যেমন এই টাইপের প্রবলেম হচ্ছে আপনার, আমি যখন মানে আমি এখানেও যে সিস্টেমটা বের করতেছি সেটা হচ্ছে একটা মিনিট, মানে ব্যাংকের সাথে কথা বলে, সেটা হচ্ছে আমি যদি সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারি তাদেরকে, তাহলে মানি লন্ডারিংয়ে পড়বো না। বুঝেন না? আমার যে ক্লায়েন্টগুলো আমি কাজ করতেছি তারা যদি ডিক্লারেশন দেয়, তার তো অফিস আছে না, ডিক্লারেশন দেয় যে মানে সে আমাকে পেমেন্ট করতেছে, আমি ওই ডকুমেন্টগুলো যদি রাখি, আমাকে মানি লন্ডারিং আমাকে ধরুক কেন, সমস্যা নাই। ধরলাম আমি কি করবো ভাই, এই যে এখানে ডকুমেন্ট সে আমাকে যা দিছে আমি তা এখানে ঢুকাইছি, সে দিছে বলে আমি ঢুকাতে পারছি, আমাকে তো ব্যবসা করতে হবে। এবার যে আমাকে ধরবে মানি লন্ডারিং, আমি তারই বলবো এবার আপনি শিখান আমার কি করতে হবে। তখন আমাকে সে বলবে যে ভাই এবার আপনি আপনার অফিসের ডকুমেন্ট দেন, হ্যান দেন, আমরা করে দিচ্ছি। ওই ট্রানজাকশন করা যায়, বাংলাদেশে বসে কি $5000-10,000 ট্রানজাকশন করতেছে না মানুষ, ব্যবসায়ীরা করতেছে না, তাদের তো তাদের অফিস, যেমন আমরা তো ছোটখাটো মানুষ, তো আমাদের জন্য তো একটু হ্যাসেল আছে এগুলো। তো এইসব একটা না একটা প্রবলেমে পড়লে ঠান্ডা মাথা যদি ফেস করতে পারেন, তাহলে মানে আপনি আপনার জায়গায় যদি লিগেল থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু এখন একটা ঝামেলা চলতেছে, ঝামেলাটা হচ্ছে মানে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের বাইরে টাকা পাঠানোটা এখন আর রিস্ক না, দেশে টাকা আসতেছে ওটাই রিস্ক। বুঝে গেছেন আমি কি বলতেছি? টাকা বেশি আসলে কিন্তু ওইটা আরেক ঝামেলা।
তো যাই হোক, আর এগুলোর এই যে নেটেলারের এই যে মাস্টার কার্ড বা এগুলোর একটা সুবিধা কি জানেন, দেশের বাইরে যেমন ধরেন কথার কথা আমার এখানে $1000 আছে, আমি ইচ্ছা মতো দেশের বাইরে চলে যেতে পারবো, ওই বাংলাদেশের ক্রেডিট কার্ড এন্ডোর্সমেন্ট এত কিছুর আমার দরকার পড়বে না। কারণ আমার হচ্ছে আমি এখন দেশের বাইরে যেতে চাই, ইস্টার্ন ব্যাংকে কি আমাকে 100টা ফর্ম ফিল আপ করতে হবে, এত ডলার এন্ডোর্সমেন্ট লাগবে আমার, এখানে খরচ করব, আবার লিমিট আছে যে আমি শপিংয়ে গিয়ে কত খরচ করব, হোটেল বুকিংয়ে কত খরচ করব, 1000 রকম, মানে একটা ফর্মে 1000 রকমের সিস্টেম থাকে সেখানে, আরেক ঝামেলা সেটা। তো আমি যদি আমার এখানে যদি মোটামুটি ডলার থাকে আমি এটা নিয়ে যে কোনো জায়গায় বেরোয় যেতে পারবো, সমস্যা নেই, মানে আমার কার্ড যেখানে আছে আমি এটিএম থেকে আমি টাকা তুলে ইউজ করতে পারবো, এত ব্যাংক এত এন্ডোর্সমেন্টের ঝামেলা নেই। আমি নিজেই আমাদের দেশের ব্যাংকিং আমি নিজেই ইউজ করি না, সত্যি কথা, জাস্ট ক্রেডিট কার্ড একটা রাখছি এখানে টাকাটা ঢুকানোর জন্য আর কিছু না। যদি আমি নিজেও জানি আমি এটা দিয়ে বিপদ করবো, কিন্তু আমি বসে আছি বিপদে পড়লে আমার জন্যই লাভ, কারণ তখন তারাই আমার শিখাবে যে আমার কি করতে হবে। তো যাই হোক, এই হলো টোটালটা, এটা তো মোটামুটি বুঝা গেছে না। আমি পেমেন্ট মেথড কেন বুঝাইছি, কারণ এগুলো নিয়ে খুব বিপদ করবেন আপনার, খুবই ঝামেলা এগুলো। আপনি হচ্ছে ব্যাংকের স্টুডেন্ট, মানে ব্যাংকে জব করছেন, মনে হয় আপনি এই ব্যাপারে খুব ভালো জানেন, আমাদের জন্য একদম টাফ হয়ে যাবে। যেমন হচ্ছে ব্যাংকে জব করছি তা না, এগুলো হচ্ছে থেকে শিখছি। আমি হচ্ছে একটা সময় এমন ছিলাম, ইস্টার্ন ব্যাংকের যিনি এখন আপনার আপনার সিকিউরিটি যিনি দেখে, সিকিউরিটিতে হেড, উনি আপনার এটা আছেন পুলিশ ইন্টেলিজেন্স এসব জায়গায় ট্রেনিং দেন সিকিউরিটি। ওনার সাথে আমার একটা চ্যালেঞ্জ, ওনার ক্রেডিট কার্ড হ্যাক করছিলাম। মানে এগুলো করতে করতে আমার কোথায় গেছে বুঝছেন ব্রেনটা, যে মানে আমি এগুলো নিয়ে এত রিসার্চ করছি কোনো কিছু বাকি নেই, কারণ আমার কার্ডটা পর্যন্ত আমি হ্যাক করে দেখাচ্ছি, দেখেন আমি টাকা বলতে পারবো। কিন্তু এরপরও আমি যখন লিগেলি আগাতে যাই, ঠান্ডা মাথায় আগাতে যাই, পারি না। হ্যাঁ তুলছি, এটিএম থেকে তোলা ঝামেলা। এটিএম থেকে তোলা ঝামেলা হচ্ছে 500 টাকা চার্জ করবে তারা। যেমন আমি যখন 30-40 হাজার টাকা এটিএম থেকে তুলবো তখন আর 500 টাকা তো গায়ে লাগবে না, আর সব তো আমার লাভেরই টাকা পাই, ঠিক না? ডলার তখন 80 টাকা করে দেয় এটিএম থেকে, মানে তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ওই দিনের রেটটা চলতেছে ওভাবে এসে টাকাটা দিবে। কিন্তু আমি যদি এখান থেকে কারো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, অনেকে তো আছে ওভাবে ভাত খেতে ভাত পাচ্ছে না, ডলার খুঁজতে খুঁজতে পাগল হওয়ার অবস্থা, তাকে যদি আমি দিই তখন আমি তো যদি তাকে বলে যে আমি 85 টাকা করে দিব ডলার, মানে ও পারলে বলবো যে আরো ভাই 1 টাকা না আমার থেকে, আরো বাড়ায় না তো আমার এখনই দাও, লাভ না আমার এটিএম থেকে তোলার দরকার কি পড়ছে? হ্যাঁ যে কোনো মেল দিয়ে খোলা যাবে, কিন্তু আমার মতে মানে আমি সাজেস্ট করবো আপনার সময় জিমেলটা ইউজ করবেন, কারণ খুবই সিকিউর এটা। আচ্ছা, তো যাই হোক, এবার আমি আপনাদের একটা প্রবলেম দেখাই। এবার ফেসবুকের প্রবলেমটা আসে, অ্যাড ম্যানেজার। আমার এখানে কতগুলো অ্যাকাউন্ট অ্যাড করা দেখতেছেন? এগুলো হচ্ছে বিভিন্ন মানুষের ফেসবুক অ্যাকাউন্ট, তাদের অ্যাড ম্যানেজারের সাথে আমি লিঙ্ক করে রাখছি। যেমন ধরেন আমার এখানে এই আইডিটাতে আমি যাই, আবার এটা কেন দেখেন এখানে দেখাচ্ছে, এই জায়গাটাতে আমি একটু পরে আসতেছি, ফার্স্ট থেকে বুঝে আসি। এখানে দেখাচ্ছে আমি লাস্ট 7 দিন আমি কত ডলার স্পেন্ড করছি এই অ্যাকাউন্ট থেকে। এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না, আরেকজনের অ্যাকাউন্ট। এই মেয়েটা হচ্ছে আপনার ইয়েতে আছে, এটার নামটা কি, সে আমেরিকান সিটিজেন, মানে বাংলাদেশি কিন্তু জন্মসূত্রে আমেরিকান, সে ওখানকার পুলিশ, এটার নাম কি এনওপিডি আছে সে। এর অ্যাকাউন্ট আমি কেন ইউজ করি জানেন? আমার অ্যাকাউন্ট ফেসবুক ব্লক মারতে মারতে এমন অবস্থা হয়েছে যে মানে আমি মানে ওদের তো ভেরিফিকেশন হ্যান্ড অনেক ঝামেলা আছে, এগুলো আমি দেখাবো। এটা দিয়ে সুবিধা হয় যেহেতু সে ইউএস পাসপোর্ট আছে তার, ওটা দিলে আমার 2 মিনিট ওপেন হয়ে যাচ্ছে। এখন ফার্স্টে আমি কয়েকবার প্রবলেমে পড়ে গেছিলাম ভেরিফিকেশন এর অ্যাকাউন্টে খুঁজতে, মানে এটা ফেক নাকি রিয়েল নাকি হ্যান্ড পাসপোর্ট খুলে দিচ্ছে। এখানে দেখেন বিলিং জায়গাটাতে আসে,
এখানে কিন্তু আমার একটা কার্ড অ্যাড করা আছে, দেখছেন 5916 দেখছেন মাস্টার কার্ড লেখা। এখানে আসি তো, দেখছেন এই কার্ডটা আমার এখানে অ্যাড করা আছে তার ফেসবুক অ্যাকাউন্টে। কিন্তু তাকে বলে দিয়েছি ভাই তুমি তোমার অ্যাড ম্যানেজারে ভুলে ঢুকিও না, ওটাতে আমি কাজ করতেছি। তার মানে যে আমি তার ইনবক্স করতে পারতেছি বা তার ওখান থেকে কমেন্ট, তা কিন্তু না। এটা হচ্ছে ব্যাপারটা এমন, আমি নর্মালি যদি চিন্তা করি, ধরেন ক্রিয়েটিভিটির মালিক আমি, এখন আমার এমপ্লয়ি থাকবে না কিছু, তাদেরকে আমার কিছু রাইট দিতে হবে না যে অ্যাকাউন্টসের যে না তুমি ট্রানজাকশন করতে পারবে এত লিমিট পর্যন্ত, হ্যান ত্যান এরকম পারবা। এটা হচ্ছে সেম জিনিস, সে তার অ্যাড ম্যানেজারে আমাকে অ্যাক্সেস দিছে যে আমি ইচ্ছা মতো মার্কেটিং করতে পারবো, ডলারটা তার অ্যাকাউন্ট থেকে কাটবে। আমি কি করলাম, তার অ্যাকাউন্টে আমি আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করে বসা রাখছি, বুঝছেন? এবার এখানে দেখা যাচ্ছে বিলিং সামারি, কারেন্ট ব্যালেন্স $97 ফেসবুক আমার থেকে পায়, এটা চলতেছে। নেক্সট বিল ডিসেম্বর 31, মানে প্রত্যেক ডিসেম্বরে, মানে ডিসেম্বর বলতেছি, প্রত্যেক মাসের 30 বা 31 তারিখ ফেসবুক আমার থেকে এমনি একটা চার্জ কেটে ফেলবে যা বিল আসতেছে। আর এটা হচ্ছে থ্রেশহোল্ড বলে এটাকে। অ্যান্ড ওয়েন ইউ স্পেন্ড $750, মানে $750 যখন আমি খরচ করে ফেলবো তখন ফেসবুক আমার কার্ড থেকে চার্জ করে ফেলবে। যে কার্ড থেকে চার্জ করবে সেটা হচ্ছে এটা, মানে আমার এই মেইন অ্যাকাউন্টে যখন ব্যালেন্সটা থাকবে তখন আমার এখানে যেখান থেকে টাকা কাটুক না কেন আমার মেইন অ্যাকাউন্ট থেকে কাটা যাবে টাকাটা, ঠিক আছে? কিন্তু ফেসবুক এই কার্ডের আন্ডারে ডলারটা চার্জ করে ফেলবে। এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার আরো একটা দেখো, এটা চলতেছে, এই আমার ক্লায়েন্ট এগুলো চলতেছে, ঠিক আছে? নট ডেলিভারিং, এগুলো কমপ্লিটেড, কাজ শেষ, এগুলো সেজন্য কমপ্লিট হয়ে গেছে। এখানে কত ডলার দেখুন, এই দেখেন $15 হচ্ছে কারেন্ট ব্যালেন্স। এটা কিন্তু বাড়বে, কালকে দেখবেন এটা 20 হয়ে গেছে, 25, মানে আমি তো একটু পরে গিয়ে আবার অ্যাড দেওয়া শুরু করবো। ওখানে 750 আর এখানে 250, কেন? এটা বুঝতেছেন কেউ? এটা হচ্ছে ফেসবুক আমাকে কিন্তু লোন দিচ্ছে, যে আমি যখন নতুন একটা অ্যাড ম্যানেজার বানাবো তখন আমাকে কিন্তু লিমিট দিবে কিন্তু $25 বেসিক্যালি। এখন ধরেন আমি ফেসবুককে বললাম যে ভাই $25 যখন চার্জ করবা তুমি, তখন আমাকে একটু লিমিট বাড়ায় $50 করে দিবে। সে কি করবে, যেমন আমি এখানে এটা দিলাম, ম্যানেজ বিলিং প্রেফারেন্সেস দিলাম, কারেন্ট থ্রেশহোল্ড কত? 250। তার মানে ফেসবুক আমাকে বলতেছে যে আমার $250 যখন আমি বিল করে ফেলবো সে আমার থেকে ডলারটা চার্জ করে ফেলবে, ঠিক আছে? তো এখন আমি ফেসবুককে এই জায়গায় লিখলাম যে ভাই $250 তুমি যখন চার্জ করবা, চার্জ শেষ হলে আমার লিমিট 500 করে দিও, চেঞ্জ করে দিলাম। কি লেখা আছে? থ্যাঙ্কস, অ্যাজ ইউ মেড সাকসেসফুল পেমেন্টস উই উইল কন্টিনিউ রেজিং ইউর বিলিং থ্রেশহোল্ড আনটিল ইউ রিচ $500। তার মানে আমার যখন নেক্সট টাইম, এটা কি আসলো টিএসটি কেন? আচ্ছা যাই হোক, যখন আমার এটা $250 পার হবে একবার, তখন সে আমার এটা $500 করে দিবে, বুঝা গেছে? সে আমার লিমিটটা বাড়াই দিবে আরো। যখন 500 হবে তখন যদি আমি আবার 750 করে দিই, 500 চার্জ করার পরে সে আমাকে 750 করে দিবে। এটা ওই যে মেয়েটার আইডি দেখালাম, $750, এভাবে কিন্তু সে আমাকে বাড়াতে থাকবে, মানে মিনিটে চার্জ করবে। হ্যাঁ, তখন হচ্ছে আমার যতক্ষণ, যেমন আমার এখন যদি নতুন অ্যাকাউন্ট বানাই তাহলে $25 উঠা মাত্রই সে চার্জ করবে, আবার 2 দিন পরে $25 দেবে, আবার সে চার্জ করবে। বারবার তো দরকার নেই আমার চার্জ, আমি তার থেকে একটা লিমিট বাড়া নিব যে ভাই এখন $25 তো আমি পেমেন্ট করছি তোমাকে নাকি, তো ভাই আমার এখন $50 করে দেবে। $50 করার পর বললাম যে ভাই আমি তো $50 তো করছোই ভাই, এবার আমার $100 দাও। এরকম করে করে আমি $750 পর্যন্ত ম্যাক্সিমাম উঠে দিতে পারবো। 750 উপর আমি তুলতে পারবো না কখনো, লিমিট দিবে না সে। সিস্টেমটা বুঝা গেছে? তার মানে ফেসবুক আপনাকে লোন দিচ্ছে। আগে ছিল প্রথম যখন ফেসবুক অ্যাসিস্ট্যান্ট চালু করছে তখন হচ্ছে সে ফার্স্টে টাকা কেটে নিবে, $5 বুস্ট করতেছেন আপনি, আগে আপনার অ্যাকাউন্ট থেকে $5 কেটে নিতেছে। এবার বুস্ট করে ধরেন আপনার $4 প্রমোশন হয়ে গেছে, $1 বাকি আছে, ওটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, ওটাতে আপনি পরে করতে পারতেছেন। কিন্তু এখন হচ্ছে ফেসবুক যাই চার্জ
যতটুকু দেখাবে ততটুকুই চার্জ করবে, পারলে ওটা আপনাকে লোন দিচ্ছে। এটা হচ্ছে আমার বিলিংটা। এই যে ডিসেম্বর 25 তারিখ একটা পেমেন্ট নিছে সে আমার কাছ থেকে, আজকে কত 26 না, এই যে 25 কালকেই নিছে, $200 একটা চার্জ করছে সে। এখানে 250 দেখছেন না একটু আগে আপনারা, কিন্তু এখানে দেখেন 200তেই কিন্তু চার্জ করছে গতকাল। কেন? কারণ গতকাল পর্যন্ত ছিল 200 লিমিট আমার। হ্যাঁ, গতকাল পর্যন্ত আমার লিমিট ছিল 200। আমি বিল দেওয়ার আগে আমি ওখানে টাইপ করে দিয়েছি 250 না, আমি 500 দিয়েছিলাম, কিন্তু সে আমার এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কম যায় আমার। সে যখন দেখতেছে আমি বেশি ইউজ করতেছি না, খুব কম করতে, তাহলে ভাই সে $50 বাড়ায় দিল। হ্যাঁ, তার মানে আমার কিন্তু এখানে 50 উঠে গেছে, $250 উঠে গেছে থ্রেশহোল্ড। যেমন আমার আরো চার্জ হবে, এই দেখেন আজকে হয়তো আমার এই অ্যাকাউন্টে চার্জ হবে। এটাতে বিলিং কত আসছে দেখি, এই দেখছেন অ্যাক্টিভ আছে, এগুলো নট অ্যাক্টিভ, এটা হয়তো ওই কোনো ছবি টবি দিয়েছি ঠিকঠাক মতো হয়নি। এই দেখেন $238 চলতেছে এখানে। কালকে আমি $200 পেমেন্ট করে ফেলছি, আজকে আরেকটা চলতেছে 238। এখানে কত 250 দেওয়া আছে না অলরেডি। তার মানে এটা যখন আজকে কালকের মধ্যে, আমি যখন আজকে বুঝ দিব আজকে রাতের মধ্যে এটা 250 পার হয়ে যাবে, তখন ফেসবুক আমার কাছ থেকে $250 কেটে ফেলবে। এখানে আমি বিলিং রেফারেন্সে আমি এখনই দিয়ে রাখতেছি $500 চেঞ্জ করবো থ্রেশহোল্ড, ঠিক আছে, $500 দিয়ে রাখলাম। এবার ফেসবুক চিন্তা করবে আমি যখন বিলটা পেমেন্ট হবে, আমার এটা তো খুবই অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট, আইএসআইসি ব্যাংক অ্যাকাউন্ট। এটা যখন অ্যাক্টিভ হয়ে, মানে যখন ফেসবুক চার্জ করার পরে সে যখন দেখবে যে না খুবই অ্যাক্টিভ, তখন সে 250 থেকে সে যদি চায় ডিরেক্টলি ডবল করে দিতে পারে, 500 করে দিতে পারে। আবার সে যদি মনে করে যে না ভাই এটা কম, তাহলে সে 250 জায়গায় 300 দিয়ে দিল আমার। কিন্তু আলটিমেটলি আমি বাড়াতে পারতেছি যে আমার এক একটা অ্যাকাউন্টে 250, 300 করে আমি 4-5টা অ্যাকাউন্ট চালাচ্ছি, তার মানে আমি লিমিট কতগুলো পাচ্ছি আপনি বুঝুন। টেকনিকগুলো বোঝা যাচ্ছে? কারণ এগুলো আলটিমেটলি আপনারা ফেস করতেই হবে, এগুলো এই জায়গায় আপনারা পড়বেন একটা না একটা সময়। সেক্ষেত্রে স্যার প্রশ্ন হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্টে আমরা কতগুলো এক একটা লিমিট প্রথমে 25, তারপরে হ্যাঁ আস্তে আস্তে বাড়াবেন, কারণ আপনি যখন এক দিতে থাকবেন আমার একাধিক অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাড করতে হবে। এটা কেন করতেছি, আপনি একাধিক অ্যাকাউন্ট স্যার নিজের একাধিক ফেসবুক আইডি দিয়ে না, যেমন ধরেন এই দেখেন এটা আমার ফ্রেন্ডের, এটা আমার ছোট ভাই, এটা আমার কলিগ, মিতিকে তো চিনিনি সম্ভবত, ফ্রন্ট ডেস্কে বসে, এটা তার, এটা তার আরেকটা অ্যাকাউন্ট, এটা আমার ফ্রেন্ডের, এটা আমার। এখন কথা হচ্ছে এর মধ্যে শুধু অ্যাক্টিভ আছে কোনটা কোনটা জানেন? আয়েশা সিদ্দিকা, শাকিলা সুলতানা মিতি, রেবেকা আহমেদ, এরা, বাকিগুলো সব ডিএক্টিভ। কেন জানেন সেটা? এই যে আমি বাড়াচ্ছি লিমিট, এতগুলো অ্যাড করতেছি, আপনারা বলতে পারেন না যে আপনার অ্যাকাউন্টে তো $1000 নিয়ে এমনিই থাকবে, এতগুলো দিয়ে আপনার কাম। দেখেন আমার এখানে আজকে কত $400 আছে আমার অ্যাকাউন্টে, ধরে নেন $400। এখানে আমার কোনো একটা অ্যাকাউন্টে আমার আজকে রাত্রে বিল আসবে $500। আমি কি করলাম, এখান থেকে বেরোলাম টিটিবাইটি থেকে, বেরো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আমি ওখানে $20 আমি খরচ করে ফেললাম। এমনিই তো আমার লিমিট নাই, সেকেন্ডলি হচ্ছে আমার যা আছে তাও আমি কিছু খরচ করছি, মানে টাইম টু টাইম সবকিছু মাথায় থাকা কিন্তু সম্ভব না। ফেসবুক যখন চার্জ করে ফেলবে, দেখবে টাকা নাই, সে আমার অ্যাড ম্যানেজার দিবে ডিসেবল করবে, কারণ সে মনে করবে আমি কারো না কারো ক্রেডিট কার্ড হ্যাক করে বসায় রাখছি। এই হচ্ছে ঝামেলা, বুঝছেন? এবার আমার এইসব ভুলের কারণে এ দেখেন আমার মেইন অ্যাকাউন্টে আমার 12টা বাদল অবস্থা। হ্যাঁ, মানে সে অ্যাকাউন্ট দিবে ডিসেবল করে আগে ফার্স্ট, আমার মেইন অ্যাকাউন্ট ঠিক থাকবে, অ্যাড ম্যানেজার আমার ডিসেবল করে দিবে, ডিসেবল করে দিয়ে সে আমার এই মেসেজটা পাঠাবে, এই যে পলিসি ভায়োলেশন বা সাসপেক্টেড অ্যাক্টিভিটি। এই দেখেন, এটাতে দেখেন কি আছে, আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন অ্যাড অ্যাকাউন্ট। আনইউজুয়াল অ্যাক্টিভিটি মানে কি বুঝছেন? সে আমার এখান থেকে চার্জ করতে গেছে, করতে গিয়ে সে টাকা পায়নি,
এখন সে তো স্বাভাবিক চিন্তা করবে যে ভাই এটা যদি তার অ্যাকাউন্ট হয় তা তো টাকা থাকার কথা নাই কেন, মনে হয় সে অন্য কারো ক্রেডিট কার্ড অ্যাড করে দিচ্ছে, এখানে ব্যান করে দিয়ে আমি ব্যান করে দিয়ে সে এবার আমাকে বলতেছে যে এই কার্ডটা যে আমার বা আমি যে রিয়েল এবার ভেরিফাই করতে তার সাথে। এটা করার সিস্টেম আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই ভেরিফাই অ্যাকাউন্ট উইথ আস এটাতে ক্লিক করবেন যখন এরকম প্রবলেম করবেন। খুব ঠান্ডা মাথায় এসব কোয়েশ্চেনের আনসার দিবেন আপনি। কেন? কারণ এই জায়গায় যদি 2 নাম্বারই করে, এখানে ভালো মানুষই করে আপনি পারবেন না। এটা পুরোপুরি ফেসবুকের উপর ডিপেন্ড করে। দেখেন সে আমাকে কি কোয়েশ্চেন করতেছে, এটা কি আমার অ্যাকাউন্ট নাকি? আমি যদি নদী তো কি হবে তো বুঝতেছেন, আমার মেইন অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে, কারণ সে বুঝবে যে এটা ফেক। আমি দিব ইয়েস। অ্যাড অ্যাকাউন্ট কোনটা? আমার যে অ্যাকাউন্টটা ব্যান হয়েছে সেটা। এখানে এই টাইপের একটা কমা আসতে পারে, কারণ এটা তো ডিসেবল, এটা নাম দেখাবে না, কমা চলে আসবে। এবার সে আমাকে কোয়েশ্চেন করতেছে which of these payment methods you have added but tried to add to your account? আমি কি ক্রেডিট কার্ড দিয়ে ট্রাই করছি নাকি পেপাল দিয়ে ট্রাই করছি? আমি ট্রাই করছি ক্রেডিট কার্ড দিয়ে। আর ইউ দ্য ওনার অফ দ্য ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অন দ্য ফাইল, যে মানে এই ক্রেডিট কার্ডের যে ফিনান্সিয়াল যে এটা কি আমার নামে নাকি অন্য কারো নামে? অন্য কারো দিলে তো বুঝতেছি না আমি কি ধরা টাকা পাবো। আমি দিব ইয়েস আমার নামে। এখানে আমাকে কোশ্চেন করতেছে হ্যাভ ইউ ট্রাইড টু পারচেজ এনি ফেসবুক অ্যাডস? আমি যদি দিজের নো, তাহলে ফেসবুক কি মনে করবে যে আমি কিনতে চাই না, আমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে এখানে টাকা অ্যাড করে কেউ মানে ডলার কার্ড অ্যাড করে কেউ কিনতে চাচ্ছে, আবার দিবে ডিজেবল, মানে তখন আর জীবনও ভেরিফিকেশন হবে না। তার মানে আমাকে কি চিন্তা করতে হবে যে না আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আমিই কিনতে চাচ্ছিলাম, তাহলে ইয়েস দিলাম। এবার আসতেছে প্লিজ প্রোভাইড এ ব্রিফ এক্সপ্লেনেশন অফ ইউর কারেন্ট অ্যাড ক্যাম্পেইন, যে মানে আমি কি করতে চাইছি, অ্যাডটা আমি কিনতে চাইছি, কি কিনবো? মদ গাঁজা সেল করবো অনলাইনে, নাকি ড্রেস সেল করবো, নাকি আমি মানুষের অ্যাডভার্টাইজ করে দিব? এখানে চিন্তার একটা বিষয় আছে। চিন্তার বিষয়টা হচ্ছে ইলিগাল কোনো কিছু আসবেই না, চিন্তাও করা যায় না সেটা। এখন আমি এটা বলতে পারি আমার একটা অনলাইন শপ আছে, আমি এটা প্রোডাক্ট সেল করতেছি, এটা ফেসবুক নিবে একভাবে, আপনি নিজেকে নিজে ফেসবুকের জায়গায় বসান। সেকেন্ড হচ্ছে আমি এটা বলতে পারি যে আমি অ্যাডভার্টাইজার, আমার নিজের অ্যাড ফার্ম আছে, আমি মানুষের প্রোডাক্ট বুঝ করতেছি, তখন ফেসবুক নিবে আরেকভাবে। কারণ আমার এই পাঞ্জাবি সেলের ব্যবসাটা আমি কালকে বাদে পরশু বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি যখন মানুষের অ্যাডের কাজ করতে যাচ্ছি তার মানে কি আমি প্রফেশনাল, ঠিক না? তার মানে কি মানুষ, আমার অনেক মানুষ আসতেছে আমার কাছে, অনেক মানুষের ডলারটা নিয়ে আমি কিন্তু ফেসবুকে পেমেন্ট করতেছি, তখন সে কিন্তু আরো ইন্টারেস্টেড হবে খুলে দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তা আমি ধরেন আমি এখানে লিখলাম এটা হচ্ছে ফেসবুককে আমি একটু তেল মারলাম, যে মানে আমি আমার 2টা ট্রিক্স খাটাইছি এখানে এই একটা লেখার ভিতর। আমি তাকে বুঝাচ্ছি যে আমি আমার ক্লায়েন্টের প্রোডাক্ট বুস্ট করতেছি, সেলসটাকে বুস্ট করতেছি ফেসবুকের প্ল্যাটফর্মটাকে ইউজ করে। হ্যাঁ, মানে আমি অ্যাডভার্টাইজার, ফেসবুককে আমি তেল মারতেছি, বুঝছেন? এবার দেখি একটু কন্টিনিউ। এখানে আছে, এখানে আমি রাফ ওয়ার্ড কিন্তু ইউজ করবো পরে। ফেসবুককে গালি না দিলে সে কখনো আপনার এক ম্যানেজার ওপেন করবে না, এটা জানেন? সত্যি কথা এটা আপনি, কারণ এটা ভাই আমি তেল মারতেছি, সেই ফার্স্টে কিন্তু আমি গালাগালিতে যাব না। গেলাম, এটা লেখার পরে সে আমাকে আবার কোশ্চেন করতেছে যে আমি কি কোনো ইরেগুলার স্পেন্ড বা পারচেস অ্যাক্টিভিটি কি ফেসবুক অ্যাকাউন্টে দেখতেছি আমার? তার মানে এমন তো হতে পারে যে মানে এই যে ফেসবুক দেখলো, সে যখন $50 চার্জ করতে গিয়ে টাকা পায় নাই, তার মানে এমন হতে পারে এটা আমার ভুল, আমি ভুলে কোনো একটা বুস্ট করে দিছি, কাটতে 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 চলে যাচ্ছে, ফেসবুক দিল ব্যান করে। এটা সে আমাকে কোশ্চেন করতেছে যে মানে ইরেগুলার কোন অ্যাক্টিভিটি আমি দেখতেছি নাকি। সে কিন্তু ইনডিরেক্টলি 2টা কোশ্চেন করে ফেলছে। একটা হচ্ছে সে ইনডিরেক্টলি জানতে চায় আমি কি অ্যাড সম্বন্ধে আদৌ কি কিছু বুঝে অ্যাড দিচ্ছি নাকি না বুঝে আমি অ্যাড দিচ্ছি, এক। সেকেন্ড হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে, আমি চালাচ্ছি ভালো মতো, সবকিছু চলতেছে, ভালো কথা, আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে,
কোন একটা হ্যাকারও তো তার প্রোডাক্ট বুস্ট মেরে দিতে পারে। এটাও দুইটা সে জানতে যাচ্ছে। কিন্তু আমি এখানে কি দিলাম, নো, আমি ইয়েস দিলে কিন্তু আবার শেষ, আরো 100টা ভেরিফিকেশন তো লাগবে তখন। তার মানে আমি এখানে নো দিব, যে মানে না আমার এখানে কোনো ইরেগুলার অ্যাক্টিভিটি নাই, যা করতেছি আমি নিজেই করতেছি, এটা আমি তাকে বুঝে দিলাম নো দিয়ে। এবার আসতেছে in order for us to further assist you, please describe the steps you have taken to secure your account and any irregular spend activity. এবার ফেসবুক আমাকে জিজ্ঞেস করতেছে আমি আমার অ্যাকাউন্ট সিকিউর করার ক্ষেত্রে কি কি স্টেপ নিয়েছি বলো। বুঝা গেছে? তার মানে আমি প্রথম যে কোয়েশ্চেনের আনসারটা আপনাদেরকে বুঝাইছি এটা কিন্তু ঘুরে ফিরে এখানে চলে আসলো না। সে কিন্তু জানতে যাচ্ছে যে আমি কি আসলে আদৌ সিকিউরিটি নিয়ে কিছু জানি নাকি। আমি এখানে নো দিয়ে বুঝে দিলাম যে না ভাই আমি বুঝি সিকিউরিটি, আমি এটা আজে বাজে অ্যাড দিই নাই, আমি বুঝে আমি অ্যাড দিছি, বা আমার এটা অন্যকে ইউজ করতেছে না। তখন ফেসবুক আমাকে জিজ্ঞেস করতেছে চালাকি করে, যেমন আমি কি কি সিকিউরিটি মেজারগুলো আমি নিছি। তখন আমি কি করলাম, সিকিউরিটি তো দিতেই হবে, কিন্তু তাও আমি এটা বোঝার জন্য আমি আমার এই জায়গাটাতে আসলাম আবার। সিকিউরিটি আমি কি চালু করছি, লগ ইন অ্যালার্ট আছে, আমার লগ ইন অ্যাপ্রুভাল আছে, কোড জেনারেটর আছে, ট্রাস্টেড কন্ট্যাক্ট আছে। জাস্ট আমি এগুলো সব এখানে বসাই দিবি। এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে সবসময় একটা জিনিস প্রুফ করতে হবে যে আপনি ইন্টারেস্টেড নাকি। এটা আপনার কোশ্চেনের আনসারের উপর কিন্তু ডিপেন্ড করে। এই চাকরির ক্ষেত্রে আমরা যাই না ইন্টারভিউ দিতে, আমাকে কোশ্চেন করলো, যে চাকরি দিচ্ছে আমাকে সে স্বাভাবিকভাবে কোশ্চেন করলো আপনি আপনার সম্বন্ধে কিছু বলেন। আমি বললাম যে আমি সকাল 9টা বাজে উঠি, নাস্তা করি, তারপরে এই কাজকর্ম করি, দুপুরে ঘুম যাই, আবার কাজকর্ম করি, আবার রাতে ঘুম যাই। এটা বলতে হবে না। সবচাইতে টাফেস্ট কোয়েশ্চেন হচ্ছে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। খুবই কঠিন কিন্তু এটা, কারণ আপনি ফার্স্টে চিন্তা করবেন আমি যে সম্বন্ধে বলবো ওটা কি আমি তার, কারণ ইন্টারভিউ দিতে গেলে তো এমনি হাত পা কাঁপে। এটা দিয়ে সে আপনার ইন্টারভিউয়ার যে সে আপনাকে জাজ করবে যে আপনি নিজের প্রতি নিজে কতটুকু কনফিডেন্ট। এটা কি কেন? কারণ আপনি যখন বিভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল করবেন বিভিন্ন পরিস্থিতি কিন্তু আপনি ফেস করতে পারবেন। তা আপনি নিজের সম্বন্ধে নিজেভাবে করতে না পারেন তার মানে আপনি তর্কাতর্কি করতে পারবেন না, কখনো ডিল করতে পারবেন না ক্লায়েন্ট। তো এই জিনিসটা কিন্তু ফেসবুক দেখে। আমি কি এখানে হরাই লিখে যাচ্ছি যে মানে দেখেন আই এম ইউজিং ফেসবুকস লগ ইন অ্যালার্ট, কোড জেনারেটর অ্যান্ড ট্রাস্টেড কন্ট্যাক্ট ফিচার টু সিকিউর মাই অ্যাকাউন্ট। আমি চাইলে এখানে লিখে দিতে পারতাম না লগ ইন অ্যালার্ট, লগ ইন অ্যাপ্রুভাল, কোড জেনারেটর, অ্যাপ পাসওয়ার্ড, ট্রাস্টেড কন্ট্যাক্ট, এই সেই লিখে আমি একটা স্কিপ করে দিচ্ছি মাঝে। লগ ইন অ্যালার্ট, লগ ইন অ্যাপ্রুভাল ঘুরে ফিরতে একই জিনিস। আমি কি করলাম, লগ ইন অ্যালার্টটা দেখালাম যে মানে হ্যাঁ আমার মোবাইলে SMS আসতেছে বা আমি ইমেল অ্যালার্ট পাচ্ছি। কোড জেনারেটর আমার মোবাইল আছে, তার মানে সেগুলো আরো অ্যাডভান্সড সিকিউরিটি ক্ষেত্রে। ট্রাস্টেড কন্ট্যাক্ট তার মানে আরো অ্যাডভান্সড, যেমন আমার এখন কোনো হ্যাক হয়ে গেলে আমার কোনো বন্ধু বান্ধব ওপেন করে দিই, এটা আমি এখানে মেনশন করে দিছি। দেওয়ার পরে এবার আসতেছে আবার ভেরিফিকেশনের ব্যাপারটা, মেইন ভেরিফিকেশন এই জায়গাটা। এখানে আসতেছে টু রিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট উই নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এ আমাকে জিজ্ঞেস করতেছে আমার কি ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিছু আছে নাকি। আমি লিখলাম যে ইয়েস, এখানে আমাকে এটা আপলোড দিতে হবে। যদি আমার এগুলো না থাকে, ন্যাশনাল আইডি কার্ড না থাকে, তখন কি হবে? তখন আমার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারি। ব্যাংক স্টেটমেন্টের উপরে যে নাম অ্যাড্রেস আসে না, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। বাস কার্ড, চেক হতে পারে, ক্রেডিট কার্ডের ছবি হতে পারে। আবার ক্রেডিট কার্ডের যে আমি ছবি তুলে দিব তখন কিন্তু এখানে হিসাব আছে, সে কিন্তু এখানে লিখে দেয় দিছে যে আমি যখন ক্রেডিট কার্ডের আগে পিছে তো ছবি তুলতে হবে। এখন যে ভেরিফিকেশন করবে সে নিজে তো মানুষ নাকি, সে তো টাকা মেরে দিলে আরেক ঝামেলা। এই জন্য ফেসবুক কিন্তু এখানে লিখেই রাখছে
যে মানে যতটুকু দরকার শুধু ততটুকুই দিতে, বাকিটুকু আমি ঢেকে রাখতে। যেমন আমি যখন ক্রেডিট কার্ডের ছবিটা তুলবো, এটা তুলবো, পিছনের পার্ট তুলতে হবে না, তখন তো আবার আমার এটা বাইরে যাবে, এটাকে আমি ধরে রাখলাম। বা আমি ছবি তুলে এটাকে আমি রিমুভ করে দিয়ে পাঠিয়ে দিলাম, সে যা দেখবে যে এটার সাথে এটা মিল আছে না, এতটুকু আর কিছু না। বুঝে গেছে? সামনেরগুলো হলেও তো সমস্যা, ওটা তো জাস্ট হলো একটা লুপ চালাই দিলেই তো তিনটা লাস্ট ডিজিটটা বের করে ফেলাতে পারবে। না, তিনটা কেমন পিছনের সিরিজ এটা কি পিছনের যে 3 ডিজিটের যেটা আছে। আচ্ছা, আপনি বলতেছেন গুড ফোর্স হ্যাঁ। না, অত কিছু কে করবে? আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এখন তো আরো অ্যাডভান্স, আপনার এমএক্স ছাড়া বাকিগুলো তো অলরেডি চলে আসছে। যেমন মাস্টার কার্ড সিকিউর কোড আছে, ভিসা হচ্ছে ভেরিফাইড বাই ভিসা। এবং আপনার যখন চার্জ করবে কোনো অ্যাকাউন্টটা যখন কিনতে যাবেন, এইটা সিভিভি কোড দিয়ে কেনার ট্রাই করার পরে কিন্তু আপনার মোবাইলে একটা আবার এসএমএস আসবে, ওই এসএমএস এর নাম্বারটা দিয়ে কিন্তু তারপর আপনারা কিনতে হবে। তার মানে সিভিভি কোড এবার আমি ইচ্ছা মতো বিলাতে পারবো, সমস্যা নেই। বুঝছেন? এবার নর্মাল পেওনিয়ারে তো তারা পায় না। এই তো ঝামেলা। এগুলো তো আপনার ওরাও আনতেছে, ওরাও আপনার এই মাস্টার কার্ড সিকিউর কোড এটা তারা আনবে, কিন্তু এখানে একটা প্রবলেম চলতেছে কি, আপাতত যেটা প্রবলেম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল তো অনেক ক্লায়েন্ট আছে, টেনের একটা ক্লায়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল, লোকাল না। এতজনকে মেসেজ পাঠাতে গেলে তো তারা মোটামুটি বুঝতেছেন, এত দেশে এসএমএস পাঠাতে গেলে তো এটা বসাতে তাদেরকে ঝামেলা হচ্ছে, ওটাও তাদের চলে আসবে, সিকিউর কোড এটা চলে আসবে। তো যাই হোক, আপনাকে এটা ঢেকে রেখেই কিন্তু সবসময় পাঠাতে হবে, ঠিক আছে? সোশ্যাল সিকিউরিটি কার্ড, ইউটিলিটি বিল, এই সেই হ্যান ত্যান। আচ্ছা, এখানেও কিন্তু সেম জিনিস, যে আপনি স্ক্যান করে পাঠাবেন না, হবে না, ওই ছবি তুলে। আমি একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে ফেসবুক আমার মানে সবথেকে কঠিন যদি বাংলাদেশের কারো ভেরিফাই করে থাকে আইডি, সেটা হচ্ছে আমারটা। আমাকে কি করতে হয়েছিল জানেন? আমাকে আমার ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে মোবাইল ধরে ভিডিও করে ভিডিও পাঠাতে হয়েছিল ফেসবুকের কাছে। আমার অ্যাকাউন্ট কিভাবে ডিসেবল করছিল জানেন? ইমরানিজ সরকারের অ্যাকাউন্ট ডিসেবল হয়েছিল, মনে আছে, মাঝে নিউজ আসছিল, গায়েব। কিভাবে ওরটা আর আমারটা কিভাবে গায়েব হয়েছিল জানেন? জাস্ট আমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে যে দিচ্ছি, ফেসবুক বলতেছে এই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে কোনো অ্যাকাউন্টই নেই। কোথায় নিয়ে গেছিল বুঝতেছেন তো অবস্থাটা? মানে আমি ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে তো ঢুকতে পেরে যদি আমি ভেরিফিকেশনের লিঙ্ক খুঁজতো বা ডকুমেন্ট খুঁজতো, আমার তাও ভালো লাগতো। তারা আমাকে বলে দিচ্ছে যে ইমেল আইডি আর এই পাসওয়ার্ডের সাথে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কই না। এবার আমি কি করবো বলেন? কই খুঁজবো আমার অ্যাকাউন্ট? আমার অ্যাকাউন্ট তো একবারে ভ্যানিশ করে ফেলছে তারা। তখন আমি আবার হেল্প সেন্টারে গেলাম, সেখানে গিয়ে তখন বললাম যে এইরকম এরকম। তারা বলতেছে মানে এক্সট্রিম লেভেলের পলিসি ভায়োলেশনের রিপোর্ট আছে আমার কাছে, সেই জন্য তারা একবার অ্যাকাউন্টেই মানে ইয়ে করে দিচ্ছে, মানে পাওয়াই যাবে না। আমি বললাম যে তো কী করবো এখন আমি? তখন বলতেছে যে মানে তোমার এটা অন্যভাবে ভেরিফিকেশন হয়, তোমাকে হচ্ছে তোমার কার্ড হাতে নিয়ে ভিডিও করে পাঠাতে হবে। তো যাই হোক, তখন আমাকে কি করতে হলো, আমি আমার ন্যাশনাল আইডি কার্ড হাতে নিছি, এভাবে ধরছি, এভাবে ধরে আমার মোবাইলের সামনে সেলফিটা চালু করে ওইটা দিয়ে আমি ধরে ভিডিও করছি সকাল 7টা বাজে। তখন মেইল আসছে ঘুমের মধ্যে, আমি দেখলাম যে এরকম একটা মেইল আসছে, উঠে আমার তো ঘুম শেষ তখন, কারণ আমার তো এখন পাওয়ার একটা চান্স পেয়ে গেছি আমি। ভিডিও করে সেখানে আমি বলছি যে আমি এই আমার কাজ, সরকারের সাথে আমার এই ডিলিংস, এই হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড, এটা হচ্ছে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড ছবির সাথে আমার মিল আছে। তখন আমি আবার সামনে নিই, এরপরে দিয়েছি, তারপর ওপেন করছি। মানে ওরা কিভাবে লটকাই দিবে এটা আপনি চিন্তা করতে পারবেন না। তো যাই হোক, এতটুকুতে আল্লাহর মতো আপনারা করবেন না। তো আলটিমেটলি এখানে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন ফেসবুক একটা রিপ্লাই দিবে আপনার মেইলে। ফার্স্ট এটা দেওয়ার পরে যে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে তা কিন্তু না, আপনি ধরেই রাখেন আপনার অ্যাকাউন্ট কখনো চালু হবে না। সে যে মেইলটা দিবে ওখানে বলবে যে না আপনার এটা মানে পলিসি ভায়োলেশন বা ইউজারদেরকে সিকিউর রাখার ক্ষেত্রে তারা কখনো আপনার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে, মানে ইয়ে করবে না, চালু করে দিবে না। এবার আসতেছে ফেসবুকে গালাগালির বিষয়। আপনাকে যে মেইলের একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম পেজ একটা আবার ওপেন হবে। তখন আরো কিছু কোশ্চেন আসবে, এটার থেকে কম সেম কোশ্চেন আসবে, কিন্তু 2-1টা অপশন কম থাকবে সেখানে। তখন সেখানে আমি যেটা লিখছিলাম এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিজেবল আছে এখানে না, আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে বাংলায় করলে এই দাঁড়ায়, স্ল্যাং ওয়ার্ডটা আমি ইউজ করতেছি না এখন। এভাবেই লিখছিলাম যে মানে আপনাদের প্ল্যাটফর্ম ইউজ করে আমি মার্কেটিং করতেছি, আপনারা আমাকে মার্কেটিং করতে দিচ্ছেন না।
এভাবে লিখছেন প্রথম লাইন। সেকেন্ড লাইন হচ্ছে আমি আমার সব রকম ভেরিফিকেশন দিলাম, এটা দেওয়ার পরও আপনার আমার এটা বলতেছেন ফেক। আপনার যদি ভেরিফিকেশন ইচ্ছা থাকে আমার সরকারের সাথে কমিউনিকেট করেন, আমার ন্যাশনাল আইডি কার্ড দেওয়া আছে, মানে পাল্টা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ করলে কিন্তু তাদের আর কোনো ওয়ে থাকবে না। আমার সরকারের সাথে কমিউনিকেট করেন, তাদের কাছে ভেরিফিকেশন করে দেখেন আমি রিয়েল নাকি ফেক। 3 নম্বরে আসছি যে আমি যে মাস্টার কার্ডটা অ্যাড করছি ওইটা আপনি প্রোভাইডারের সাথে কমিউনিকেট করে দেখেন আমার নাম, ডেট অফ বার্থ, জিপ কোড, সিভি কোড ঠিক নাকি ভুল। 4th এবার তখন আমি একটু স্ল্যাং ওয়ার্ড ইউজ করছি, গালাগালি করছি, এটা আমি না বলি, বেশি বাজে গালাগালি না, আবার একটু হালকা স্লাইট গালাগালি করছি, যে মানে যে ভেরিফিকেশন করতেছে সে ইলিটারেট, অশিক্ষিত, মানে তাকে গালি দিয়ে ফেলছে আমি কিন্তু। কারণ কি জানেন, এখানে ভেরিফিকেশন কিন্তু ফার্স্ট স্টেপে কিন্তু একজন করবে, সেকেন্ড স্টেপে কিন্তু আরেকজন করবে, 3 বার ভেরিফিকেশন হয় কিন্তু। তো যখন সেকেন্ড বা থার্ড, আমি যখন সেকেন্ড মেইলটা পাঠাবো সেটা কিন্তু সেকেন্ড বা থার্ড পার্সনের কাছে যাবে, সে দেখবে আমি গালি দিছি, সে তখন বুঝবে যে না এটা রোবট না, এটা কোনো মানুষ পাঠাচ্ছে, বা তার আসলেই দরকার জিনিসটা। এটা বুঝা গেছে? একটু পাস্ট হিস্টোরিটা ঘাটবেন, যে মানে আমি এত তারিখ এই অ্যাডটা দিছিলাম, আমার কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে মাঝখান দিয়ে, ক্লায়েন্ট আমাকে পেমেন্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এখন হয় তুমি আমার এটা অ্যাপ্রুভ করো, রিঅ্যাক্টিভেট করো, আর নাহলে আমি ইন্টারন্যাশনাল লতে যা স্টেপ নেওয়ার আমি নিচ্ছি। এতটুকু বললে বাকিটা ফেসবুকই করে দিবি, সাথে সাথে ওপেন করে দিবি। খুব ভালো মতো বুঝতেছেন জিনিসটা আমার, আমি কি বুঝাচ্ছি? এখন আপনি বলতে পারেন যে আপনার নিজেরই তো পেমেন্ট অ্যাকাউন্ট ডিসেবল করা, আমারই তো ডিসেবল, আমি কেন ওপেন করতে পারিনি? কারণ আমি আমার একটা ন্যাশনাল আইডি কার্ডে একটা ওপেন করছে, বাকি 3টা তো আমার নাম, ওগুলো তার আমি পারবো না। বুঝা গেছে? ধরাটা গাইছে জায়গায়। এই জন্য আমি কি করছি, ওই যে বিভিন্ন আমার ফ্রেন্ড, আমার কলিগ, তাদের নাম দিয়ে বানায়, তাদেরগুলো যখন ডিসেবল হয়েছিল তাদেরগুলো সেম ওদের ন্যাশনাল আইডি কার্ড ওদের এটা আমি ওপেন করে দিচ্ছি। কারণ আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো 3টা অ্যাকাউন্টে ওপেন করতে পারবো না। বুঝা গেছে সিস্টেমটা? এই প্রবলেমটাতে আপনারা পড়বেনই, মাস্ট ফেস করবেন এটা। আপনি আসুন না। না যদি না থাকি তখন বলে দিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, এটা তো বোঝা গেছে সবার, নাকি কনফিউশন আছে কোনো? দেখেন অ্যাড বন্ধ করো। আচ্ছা, এবার আসতেছে বিল জেনারেট করা। আসেন, এটা আপনারা যদি নিজেরা বুঝ করেন তাহলে হয়তো এতটা জরুরি না, কিন্তু যখন ক্লায়েন্টের ব্যাপার আসবে, এখানে 1টা পয়সা কমানো, 1 পয়সা আপনার পকেট থেকে ক্লায়েন্টকে উল্টা আরো পেমেন্ট করতে হবে। তাই খুব সাবধান এই জায়গাটাতে। যেমন ধরেন আমি এখন, এই হচ্ছে আমার ক্লায়েন্ট, এই digiport24.com, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ধরুন আমার ক্লায়েন্ট, এরাই আছে, এদের সাথে কাজ চলতে থাকবে 2-3টা, বাকিগুলো অন্য অ্যাড দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। এখন ধরেন এই ক্লায়েন্টটা আমাকে বললো যে ভাই তোমারও তো পেমেন্ট করলাম। এই ক্লায়েন্টটা কি জানেন, এটা হচ্ছে তারা গাড়ি ভাড়া দেয়, ওনার গাড়ি আছে নিজের 2-3টা, উনি ভাড়া দেয়। এখন উনি বলতেছে ভাই আমি প্রথম আলো এসে বিভিন্ন জায়গায় আমি অ্যাড দিছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো কলও পায়নি, কোনো ক্লায়েন্টও পায়নি। এখন কি বলবো? আপনার ফেসবুকে দিয়ে দেখেন, তার প্রথম আলোতে দিচ্ছেন কত টাকা খরচ করেছেন, এতটুকু আমার আইডিয়া আছে, ফেসবুকে তার অর্ধেক করবেন। আপনি দেন এত টাকা, আমি করে দিচ্ছি, দেখেন কি হয়। কারণ আমার তো টার্গেট ভাই সেল করে দেওয়া না, আমি সেলসম্যান না। আমার টার্গেট হচ্ছে কোনো মতে সে যদি একটা ক্লায়েন্টের তাকে কল দিয়ে দেয়, এই তো ভাই ক্লায়েন্ট কল দিচ্ছে, শেষ। আমার কাছে কিন্তু ওখানে শেষ, বাকিটা এবার তুমি বুঝে যদি নিতে পারো তো, না নিতে পারো না। এখন এই লোক যদি আমার কাছে বিল চায় তখন আমি কই যাবো? আমি তো এটা স্ক্রিনশট নিয়ে তাকে আমি দিব না, ঠিক না? আমাকে বিলটা জেনারেট করতে হবে। তো যেমন ক্রিয়েটিভ আইটিও আমাকে প্রমোশনের জন্য একটা ডলার দিচ্ছে না প্রতি মাসে, ক্রিয়েটিভ আইটিকে আমাকে বিল পেমেন্ট করতে, বিলটা দিতে হয় না, যে ভাই আমি এ মাসে এত ডলার আপনার কাছ থেকে নিছি, এত ডলারের মার্কেটিং হয়ে গেছে, বা এত ডলার এই মাসে আরো বেশি আসছে এই প্রমোশনের জন্য, বা এই মাসে কম আসছে, এই ডলারটা আমি পরের মাসে ইউজ করবো। এগুলো তো আমি মুখের কথা বলবো না, ডকুমেন্ট দিতে হবে তাদের। ডকুমেন্টটা কি? ধরেন ক্রিয়েটিভ আইটিরই মার্কেটিংয়ের এটা কত,
বিলটা কত এটা আমাকে ক্রিয়েটিভিটিকে দেখাতে হবে। সে আমাকে জিজ্ঞেস করলো নভেম্বর থেকে ডিসেম্বরের বিলটা দাও, বা নভেম্বরের 9 তারিখ থেকে নভেম্বরেরই 20 তারিখ পর্যন্ত তুমি কত খরচ করছো আমাকে দেখা দেবে। তখন আমি দেখছেন আমি কীভাবে বের করতেছি, এখানে গিয়ে কিন্তু আমি এখান থেকে ডেটটা ঠিক করে দিলাম, করে দিয়ে ওকে দিলাম, আমার এখানে বিলটা চলে আসলো। বিলটা চলে আসার পরে আমি কি করতেছি, এখানে এই দেখেন এক্সপোর্ট আছে, দেখছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমার ক্লায়েন্ট 4-5টা আছে, ক্রিয়েটিভ আইটি আছে, direport24.com আছে, আরও বিভিন্ন মানে খুচর অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে মাঝে মধ্যে টাকা টোকা দিয়ে বুস্ট করে। এখন এখানে স্পেসিফিক direport24.com আমাকে বলতেছে যে তোমার নভেম্বরের 9 তারিখ থেকে 20 তারিখ কত টাকার বুস্ট করছো দেখি দেখাও তো। এই জায়গাটা তো একটা মহাসমুদ্রের মতো আমার জন্য, হাজার হাজার অ্যাড আছে এখানে, দেখেন আমি বের করতে পারবো না, এখান থেকে টাইম দেখে আমি জীবনও বের করতে পারবো না, কারণ এখানে এন্ড টাইমটা দেখাচ্ছে কিন্তু আমি শুরু করতে করতে এটা আমাকে কোনো দেখা না। আমি তখন কি বলবো, তখন বিলটা হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে আমি এই জায়গাটাতে গেলাম, এখানে আমি ডেট সিলেক্ট করে দিব যে নভেম্বরের 9 তারিখ থেকে, এটা ডিসেম্বর দেওয়া থাকবে, আমি এখানে আবার নভেম্বরে দিলাম 20 তারিখ, তার মানে নভেম্বরের 9 তারিখ থেকে 20 তারিখ সে আমাকে যে ডেডলাইন টাইমটা দিয়ে দিচ্ছে, এই টাইমের মধ্যে আমি কত টাকার প্রমোশন করছি তাকে দেখাতে হবে, দিয়ে আমি এটা ওকে দিলাম, তখন এখানে জেনারেট হবে, এই জায়গাটাতে বিলটা আসবে টোটাল। এখন এখানে এক্সপোর্ট আছে না, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। কিভাবে আমি বিলটা নিব, সিএসভি ফাইলে নিব নাকি এক্সএলএস? এক্সএলএস অনেক সুন্দর হয়, অর্গানাইজড হয় জিনিসটা, সেজন্য আমি নিব সবসময় এক্সএলএস। আর এখানে দেখেন ইনক্লুড ডিলিটেড আইটেমস উইথ ডেলিভারি, মানে অনেক সময় এমনও হয় যে আমি একটা অ্যাড দিলাম, এখন অ্যাডটার বাজেট দিলাম $5, ফেসবুক কি করলো, দাম করে একটা চালু করে দিল, চালু করে দিয়ে একটু পরে ভেরিফিকেশন করে দেখবো না একটা বাজে একটা $1 খরচ করার পরে সে একটাকে ডিসঅ্যাপ্রুভ করে দিল, তার মানে আমার $1 তো গেছে নাকি, $4 আমার হাতে আছে। আমি কি করলাম, ওই একটাকে আমি ডিলিট করে দিলাম, আমার এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ওটা তো দরকার নেই আমার, আমি নতুনভাবে দিব। যখন নতুনভাবে দিচ্ছি তখন ধরুন আমি আবার $4 দিয়ে দিলাম, কারণ $1 তো আমার আগে খরচ হয়েছে। এই যে আমি ডিলিট করে দিচ্ছি, এটা তো আমার পয়সা না, এটা আমার ক্লায়েন্ট আমাকে দিচ্ছে। আমি যদি ডিলিট করে দিছি, সে তো আমার হিস্টোরি থেকে তো $4 গায়েব এখানে, কিন্তু তাকে যখন দিব সে যখন দেখবে যে না সে আমাকে $1000 দিছে, $4 হিসাব কম আছে, তার মানে আমার পকেটে দিতে হচ্ছে না তখন তাকে। এখানে ফেসবুক কি দেখাচ্ছে যে ইনক্লুড ডিলিটেড আইটেমস উইথ ডেলিভারি, যে মানে আমি যা কিছু এখান থেকে ডিলিট করে দিছি সেগুলোরও কি হিসাব ফেসবুক আমাকে দিবে নাকি এই টাইমটার ভিতর, বোঝা গেছে জিনিসটা? তার মানে আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, আমার ডিলিটেড আইটেমস আমার দরকার আছে। আর যদি না দিই তাহলে দেখা গেল মাস শেষে $10 মতো আমি ডিলিট করে দিছি, হিসাবে যদি না আসে তো তখন আমার পকেট থেকে ক্লায়েন্টকে দিতে হবে। এটা দেখাচ্ছে, এটা হচ্ছে ইনক্লুড সামারি রো, এটা আমি দিব। সামারি ফেসবুক কি দিচ্ছে, একটা কত $, বুস্ট হলো কি হ্যান ত্যান, এগুলো সামারিটা আমার লাগবে, কারণ আমি ক্লায়েন্টকে যখন দিব আমার তো যত বেশি ডিটেল দিতে পারে ততই আমার জন্য লাভ। ঠিক আছে, আমি এক্সএলএসে এক্সপোর্ট করলাম, এই টোটাল বিলটা এখানে জেনারেট হয়ে ডাউনলোড হবে, এই যে হচ্ছে। এবার আমি বিলে আসি, টোটাল বিলটা আমার দেখাচ্ছে। এখানে কি আছে এটা আমি ফার্স্টে কিন্তু বুঝতে পারিনি একটা সময়। দেখেন রিপোর্টিং স্টার্টস 9/11/2015, রিপোর্টিং এন্ডস 20/11/2015, মানে ওই 9 তারিখ থেকে 20 তারিখ এটা কন্টিনিউসলি দেখাচ্ছে। টোটাল ডেটটা, এটা কিন্তু টাইম না, আবার আমি ফার্স্টে এটা টাইম মনে করে আমি নিজেই বুঝিনি বিলিং সিস্টেমটা এমন করে। এই টাইমের মধ্যে দেখেন direport24 ক্যাম্পেইন নেম direport24.com, এখানে আবার ক্রিয়েটিভিটিও আছে, ভিডিও ভিউ, এগুলো তো আমার দরকার নেই, এগুলো তো বাদ চলে যাবে, ক্রিয়েটিভিটির দেওয়ার দরকার না। আমি ভিডিও ভিউটা বাদ দিয়ে বা ক্রিয়েটিভিটি বাদ দিয়ে শুধু তাকে জাস্ট আমি যখন এটা মেইল করে দিব সে তার মতো করে শুধু direport24.com আলাদা করে দেবে।
আলাদা করে ফেরার পরে যেমন এখানে আসছে ডেলিভারি, নট ডেলিভারি, তার মানে এগুলো অ্যাড শেষ, সময় শেষ, অ্যাড শেষ, সেজন্য আর ডেলিভারি হচ্ছে না, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে রেজাল্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা রেজাল্ট টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট। রেজাল্ট টাইপ কি? এই যে আমি ফার্স্টে বলছিলাম না যে আপনি লিঙ্কে ক্লিক করাতে চাচ্ছেন, নাকি পোস্ট এনগেজমেন্ট চাচ্ছেন, নাকি ইমপ্রেশন মানে কতজন দেখতেছে সেটা চাচ্ছেন আপনি, বুঝা গেছে? এই যে thereport24.com এর যে একটা অ্যাড, আমি এখানে সেলটাকে সিলেক্ট করি, এটা ডেলিভারি হচ্ছে না এখন, স্ট্যাটাসটা হচ্ছে এটাই, রেজাল্ট হচ্ছে 0, অ্যাকশন হচ্ছে লিঙ্ক ক্লিক, তার মানে এটা হয়তো আবার ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছিল, সেজন্য কোনো ক্লিকই আসে না আমার এখানে, 0 ক্লিক। আবার এটা কি দেখাচ্ছে? প্রমোটিং লোকাল বিজনেস, কি আসছে এই দেখেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ। একটা কথা বলছিলাম মনে আছে যে ক্রিয়েটিভ আইটির এই 50 মাইলের মধ্যে ঢুকলেই তার ওখানে ফেসবুকের মধ্যে মোবাইল নাম্বার চলে আসবে আমাদের, হ্যান ত্যান এসে, এটা ছিল সেটা। প্রমোটিং লোকাল বিজনেস, নট ডেলিভারি, তার মানে টাইম শেষ, ডেলিভারি হচ্ছে না। 11,734 জন দেখছে আমার একটা, বা ক্লিক করছে বা কল দিতে চাই, ইমপ্রেশন দেখাচ্ছে, লিঙ্ক ক্লিক না, বুঝা গেছে? আর আবার এখানে আসি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ভিডিও ভিউ, আমাদের স্টুডেন্ট সাকসেস স্টোরি ভিডিও হয়, ভিডিও ভিউ দিছি 884 জন, 848 জন দেখছে এটা, মানে এক একটার মিনিং বুঝতেছেন? হ্যাঁ। এখন হচ্ছে আবার এখানে দেখেন, এখানে কিন্তু পোস্ট এনগেজমেন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি যে কোনো একটা পোস্ট, কথার কথা আমি দিছিলাম, যেটার এনগেজমেন্ট, যে কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করছে, এটা হচ্ছে 61 জন। এই 61 জনটা কি? রেজাল্ট। রেজাল্টসের মধ্যে দেখতেছেন না 3804, 596, হ্যান ত্যান, মানে এগুলো কি আসছে রেজাল্ট। আমি সাইডে দেখতে পারতেছি লিঙ্ক ক্লিক, তার মানে এটা হচ্ছে আবার thereport24.com এর যে লিঙ্কটাকে বুস্ট করছিলাম আমি, সেটাতে 259 জন লিঙ্কে ক্লিক করছে আমার, এটা হচ্ছে তার জন্য ইম্পর্টেন্ট, সে দেখতে পারতেছে। কি? হ্যাঁ, তখন সে ভুলটা বুঝবে, কিন্তু আপনি ধরা খাবেন একটা না একটা জায়গায়, আমি বলতেছি, আপনি এখানে যতই বাড়ান আপনি ধরা খাবেন। ফেসবুকের হিসাব, এই যে 19 দিনের 20 দিনের হিসাব দিয়ে দিছে ভাই, এটা আপনি এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট মিলে কখন আসতে পারবেন না যদি আপনি এখানে একটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলেন। মানে আপনি যাকে দিচ্ছেন বিলিং, সে যদি চেক না করবো, আপনি বেঁচে গেলেন, আপনি ওটার তার থেকে টাকা মেরে দিতে পারতেছেন। কিন্তু যদি দেখা গেল যে সে চেক করতেছে, খাবেন ধরা, কারণ আপনি এদিকে এগুলো মিলাই ফেলতেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অ্যামাউন্ট থেকে ধরা গেল। দেখেন, আমি যদি বিলটা জমা দিই তাদেরকে, তারা দেখলো যে মানে কি রে, thereport24.com দেখলো যে আমার এই লিঙ্ক ক্লিকে এখানে 3800, তার মানে একটা ভালো হয়েছে, যে কি আমি দেখি কত টাকা খরচ করেছে দেখি, তার মানে সে একটা স্ট্র্যাটেজি এখান থেকে ক্রিয়েট করতে হবে, অ্যানালিস্ট তার। আমি ধরাটা কোথায় খাবো জানেন? এই জায়গাটাতে, এটা হচ্ছে অ্যাভারেজ। সবচেয়ে মজার কথা এটা কি, এটা আমি নিজেই ভালো মতো বুঝি না। যেমন ধরেন, এই দেখেন এখানে কি দেখাচ্ছে আমার, এটা ধরেন আমার, আমি তাকে ছোট করি, ছোট করলে বুঝেন নাকি দেখেন, জানেন, বুঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, thereport24.com এর এই অ্যাডটাতে 3804 জন মানুষ ক্লিক করছে, ঠিক আছে? রিচ হয়েছে 63,301 জন, 63,301 জন দেখার পরে 3,800 মানুষ এটাতে ক্লিক করে পড়ছে নিউজটা, এটা তো বুঝতে পারলাম আমরা না? এই দেখেন রিচ কত, এটা এটার পিছনে কত ডলার খরচ করা হয়েছে? $10। অ্যামাউন্ট স্পেন্ডে কত দেখাচ্ছে? একই $10 দেখাচ্ছে। এন্ড টাইম কখন? 19 তারিখ ছিল এন্ড টাইম, ঠিক আছে, এটা দরকার নেই আমার। এখানে ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে কস্ট পার রেজাল্ট, এটা কি? এটা আমি বুঝি না, এটা হচ্ছে অ্যানালিস্টের কাজ, বুঝা গেছে কতটা এ পড়তেছে। এখন আমি ভাই এখানে বাড়া দিলাম, হ্যাঁ আমি এখানে বাড়া দিলাম,
কথার কথা আমি এখানে $20 দিয়ে দিলাম, এখানে $30 দিয়ে দিলাম, বিল করে ফেললাম যে না ভাই আমার তো বেশি আসছে বিল, এবার আরো বাড়াই। সে তখন এটা মিলাতে যাবে, তখন তো বলবে যে কি রে ভাই তুমি 2 নম্বরে কম দিয়ে বলবো। এখন আমি এদিকে বাড়াই ফেললাম, এদিকে আমি বাড়াই ফেললাম, বা এদিকে আমি মিলাতে গিয়ে কোথাও না কোথাও আমার ভুল হবেই, এটা মাস্ট। কারণ এত বড় হিসাব একটা মানুষ করতে গেলে, আমার ওই বিল করতে গেলে আমার তো 3 দিন লাগবে সময়, এইভাবে আমার মিলাতে গেলে। তো আমি কি ওই রিস্ক নিবো? ভাই আমার ক্লায়েন্টের তো দরকার আছে, আমি 3 দিন আমি কষ্ট করে কেন আমি $10 বেশি নিবো? দরকার নেই। মানে আপনি এটা ফেসবুকও তো চালু, সে এক্সেল ফাইল তেমনি দিচ্ছে না, এই জায়গাটাতে আপনি ধরা খাবেন মাস্ট। কারণ আপনি যখন বিল দিতে যাবেন, একদিনের বিল দেন, তাহলে ভাই ঠিক আছে আমি মিলাই তুলে দিয়ে দিলাম, স্কোপ একটা থাকতে পারে আমার মাথায়। কিন্তু আমি 30 দিনে যখন বিল দিতে যাবো, ভাই আমি এটা নিয়ে মাথা কামানোর আমার মাথা থাকবে আর কিছুই থাকবে না আমার। এই জায়গাটাই হচ্ছে রিস্কি। মানে আমি এখানে বাড়াই দিতে পারি, আমি এখানে 1.59 জায়গায় আমি এখানে $20 করে দিলাম, দিতেই পারতেছি। এখানে উপরে গিয়ে অ্যামাউন্ট স্পেন্ড টোটাল আমি বাড়াই দিতেই পারতেছি, সমস্যা নাই তো। আমি তো ধরা খাবো ওই জায়গায়। অ্যানালিস্ট যখন বসবে আমার এটার সাথে এটা নিয়ে, তখন তো শেষ। বুঝা গেছে? তার মানে 2 নাম্বারে করা কিন্তু আছে স্কোপ, কিন্তু পারবেন না। মানে এটা কোনো মানুষের ব্রেনের পক্ষে করা সম্ভব না। এটা গেল একটা বিলিং এর সিস্টেম। আরেকটা হচ্ছে যে আমার টোটাল এই যে বিলিং, এই যে কালকে যে একটা বিল করলো না ফেসবুক আমার কাছ থেকে $200, একটা ইনস্টাগ্রামে নিচ্ছে আর একটা হচ্ছে ফেসবুকে। ইনস্টাগ্রাম ফেসবুক আমি আলাদা করি না। এই যে ফেসবুকে বুস্ট করার সময় যে ইনস্টাগ্রামের যে অ্যাড দেওয়ার যে এটা সিলেক্ট করে দিতাম আমি, ওটার জন্য ফেসবুক আলাদা তাদের মতো করে সে চার্জ করে নিচ্ছে, তার কিছু না। আমি এখন দেখতে চাচ্ছি যে আমার এখানে বিল কত আসছে। এই বিলিংটা সুন্দর, যেমন দেখেন এইটা কি ডাউনলোড মনে হয়েছে অ্যাড ম্যানেজারের। আচ্ছা যাই হোক, এটা তার অ্যাড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে হবে আমাকে, আমি এখান দিয়ে দেখে মানে সেম জিনিস যেটা ডাউনলোড করলে পিডিএফে আসবে। এই যে ওয়েবসাইট ক্লিক 45 সেন্ট খরচ হয়েছে, 55টা ক্লিক পাইছে সে। অ্যাড সেট আইডি, এখানে ক্লিক করলে সেট আইডিটা ওপেন হবে। $2 খরচ হয়েছে, 600 ক্লিক করছে, তার মানে 2.65, $2 আর 65 সেন্ট খরচ হয়েছে আমার এই অ্যাডটাতে। 658টা ক্লিক পাইছে, তার মানে অ্যাডটা কেমন আসতেছে যে দেখা গেল 265 পয়সা খরচ হয়েছে কিন্তু আমার এটা, ঠিক না? $265 খরচ করে 618, ডবল পেয়ে গেলাম না আমি? ভালোই তো। এই যে 112, এটা হচ্ছে $3 খরচ করে আমি 1,12,000 মানুষকে আমি ক্রিয়েটিভিটির একটা ভিডিও দেখাতে পারছি। অনেক ভালো না আমার এটা? এটা হচ্ছে যে ওই বিডিং মনে আছে, ফেসবুক আমাকে বলে যে $3 দাও প্রত্যেক ভিউ, আমি বললাম যে 5 সেন্ট করে দিব তোমাকে, ওইটার থেকে আমার এইরকম ইমপ্রেশন চলে আসছে বিডিং। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন টোটাল ট্রানজাকশনটা। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? এটা তো বুঝতেছেন না যে লাস্ট 7 দিনে কয় তারিখ কত $, খরচ হয়েছে না হয়েছে, এটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে টোটাল রেজাল্টটা, মানে এখন পর্যন্ত যে মানে 212টা আমি অ্যাড পোস্ট করছি, টোটাল মানুষ দেখছে 15,22,000, টোটাল খরচ হয়েছে $255। বুঝা গেছে? সবকিছু মিলায়। এখানে কোনো কনফিউশন আছে কারণ? কোনো কোশ্চেন থাকলে বলুন। ক্লাসে দেখে আসলে কেউ বলে সম্ভব না করে। অ্যাড বুস্ট
নেটটা আবার স্লো হয়ে গেল কেন? আচ্ছা আমি আমার ওয়াইফাইটাই দিই। কি অবস্থা? আচ্ছা আসেন, আপনি আসেন এদিকে। বুঝিনি স্যার কি বলছেন। আপনাকে মনে করেন আমি আপনাকে একটা সিচুয়েশন দিই, একটা ট্যাবে ওপেন করেন dreport.com, আপনাকে দিয়ে বুঝতে পারেন। আপনাদের সবাইকে কোশ্চেন করবো কিন্তু এখানে সিচুয়েশনটা হচ্ছে আপনাদের একজন ক্লায়েন্ট অনলাইন নিউজপেপার, একটা অনলাইন নিউজপেপার, সে আপনাদের ওই আছে কি ওখানে কি করছে? হ্যাঁ এবার বাংলা ভার্সনে কি করেন? হ্যাঁ আচ্ছা এত বলে থাকে সবাই ভালোভাবে শুনেন যে আপনাদের একটা ক্লায়েন্ট নাম হচ্ছে dreport.com, তাদের সাথে আপনাদের আপনার ডিল হচ্ছে তার অনলাইন নিউজপেপারটাকে আপনি বুস্ট করবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনাকে দিয়ে বলে দিল যে মাসে $1000 দিবে, তারা আপনাকে আপনি আপনার মতো বুস্ট করবেন। এখানে আপনি ভাগটা কিভাবে করবেন? $1000 তো ফার্স্টে 30 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। কত আসে দেখে একটু বের করুন। $1000 স্যার 333 না সরি $33 সামথিং। এখন $33 যদি হয়, ফেসবুকের সিস্টেম হচ্ছে আমি কোনো লিংক যদি বুস্ট করি তাহলে আমাকে মিনিমাম $5 পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমি 33 কে 5 দিয়ে ডিভাইড করব, আমি $33 যেটা পার ডে, হ্যাঁ পার ডে, সেটা হচ্ছে আমি একটা অ্যাডকে একটা লিংক করে আমি $33 জীবনও দিব না, আমি নিশ্চয়ই আরো কমাই দিব। এখন আমার সামনে চ্যালেঞ্জ হচ্ছে ফেসবুক আমাকে বলতেছে যে মিনিমাম $5 আমাকে ফেসবুকে দিতে হবে। তার মানে আমি চাইলে তো $1 করে তো 33 বার লিংক বুস্ট করতে পারবো। বুঝতেছেন হিসাবটা? $5 করে যদি হয় তাহলে আমাকে এখন হিসাব করতে হবে যে $33 আমি ডেইলি বুস্ট করতে পারবো, আমি $33 ওদের হিসাবে, কিন্তু ফেসবুকে $5 যদি আমাকে পেমেন্ট করতে হয় তাহলে 33/5 কত আসে দেখেন তো? 6.6। হ্যাঁ 6 পয়েন্টটা বাদ দিলাম, তার মানে 6 মানে কি 6টা নিউজ আমি বুস্ট করতে পারবো ডেইলি 6টা নিউজ বুস্ট করা যাবে। ইচ্ছা করলে কি এর একা বেশি করা যাবে না? এটা হচ্ছে করতে পারি, কিন্তু এটা হচ্ছে তারা তো আমাকে মিনিমাম করতে হবে, মানে ফ্ললেস ভাবে যদি আমি একটা চালাই দিতে চাই, মানে আপ ডাউন থাকবে না, এটা তো সমানভাবে ভালো পজিশনে যাবে কিন্তু সমানভাবে চলতে থাকবে আপনার, ঠিক আছে? সিচুয়েশন কিন্তু আমার এই এসে দাঁড়াচ্ছে, মানে এগুলো আমাকে বের করতে হবে ক্যালকুলেট করে। এখন ব্যাপারটা হলো
তার মানে কি প্রত্যেকদিন আমি 6টা লিংক আমি দিতে পারবো। $5 করে যদি আমি দিই তার মানে আমি 30 করে আসতেছি। বাকি যে $3 বা যাই হোক ওটা আমার যদি 3 দিন আমি যদি রেখে দিই তার পরের দিন কিন্তু আমার $12 বা এরকম একটা হয়ে যাচ্ছে, ওটা আমি আমার তখন করতে হবে। এটা হচ্ছে আমার নিজের হিসাব, নিজের স্ট্র্যাটেজি, যেটা আপনাদের হওয়া উচিত। ঠিক আছে, এখন হচ্ছে তার মানে আমি এই যে এখানে আসলাম, এখান থেকে আপনি একটা ভালো দেখে লিংক খুঁজে বের করেন যেটা আপনি বুঝ করবেন। কেউ একজন ওনাকে বলেন তার মানে এটাতে কিন্তু ক্লিক বেশি করতে পারে, আমাকে তো এটাই দিতে হবে। যেমন ধরুন আমি সিম্পল একটা কথা বলি, একটা মিনিট। এই লিংক বুঝ করে কিন্তু আমার কোনো লাভ হবে না। কি দেখবে ভাই, নির্বাচনত ব্যাপার এনেই যাবে, দেখান তো কিছু। এখন আমি দেখবো কি কাদিয়ানি মসজিদ আত্মঘাতী মামলা, এটা কিন্তু নিউজ পেপার, বাংলাদেশের ফার্স্ট ফিচার জঙ্গিদের। এটা হতে পারে, বা ওই নির্বোধ বললেন, এটা কি আওয়ামী লীগের যারা লোক আছে তারা কিন্তু এটা বেশি আমাকে মানে আমি অ্যাট্রাকটিভ কিছু বুস্ট করতে হবে যেটা আসলে পাবলিক অ্যাট্রাকটিভ। কারণ আমি 6টা লিংক বুস্ট করব তো 6টা আজে বাজে যাওয়ার তো ভাই আমার দরকার নেই। ঠিক আছে, আমি এক একটা নিউজ এক একটা লিংক। হ্যাঁ, যেমন এমন হতে পারে একটা নিউজ পেপারের ভিতরে এবার আমার স্ট্র্যাটেজি আরো একটা হওয়া উচিত, সেটা হচ্ছে এই একটা অনলাইন নিউজ পেপারে এই শুধু বোমা হামলা, গয়ের স্বতন্ত্র হ্যান ত্যান এগুলো তো নিউজ না, খেলার নিউজ থাকতে পারে। আশরাফির নিউজ যদি আমার কোনোদিন আসে আমি কিন্তু ওটাই দিব, কারণ মানুষ ওখানে কিন্তু ঢুকবে। স্যার এইভাবে কি করা যায় না যে আমি যে হেডিং মানে ফার্স্ট পেজটা ওইটার কোনো একটা লিংক আমি দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে যখন ইউজার যাবে তখন ওই ফার্স্ট পেজে চলে যাবে সরাসরি, নাকি নিউজটার দিকে যাবে? কিন্তু মার নাই, যেমন ধরো তখন শুরু উঠবে যে মানে বাংলা তো রিপোর্টার সে কি দেখবে সেখানে। আচ্ছা আচ্ছা, আমি যদি একটা নিউজ দিয়ে দিই, যেমন ধরুন এখন আসতেছে 4 বছরের জন্য নিষিদ্ধ একটা খেলোয়াড়ের কে দেখবে, যারা খেলার প্রতি ইন্টারেস্টেড তারা ওখানে যাবে, ওখানে যাবে। যেমন রান্না বান্না সেকশন আছে, ওখান থেকে একটা লিংক আমি বুস্ট করতে পারি, তাহলে মেয়েরা ওদিকে গেল। তারপর ধরেন আপনার সিনেমা রিলেটেড, যে মানে যেমন ধরেন এখন একটা স্টার ওয়ার্স একটা আসছে, স্টার ওয়ার্স সিনেমা মুভি আছে স্টার ওয়ার্স, তো যারা মুভির প্রতি ইন্টারেস্টেড তারা আবার ওদিকে যেতে পারে। তো আমি 6টা সেকশন থেকে 6টা দিয়ে দিতে পারি, এটা আমাকে নিউজ পেপার শিখাবে না, নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আমি তাদেরকে শিখাতে কিন্তু তারাই বসে বসে শুরু করে দিল আমার তাদের কথা। মানে আমি আমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আমি আপনাকে বলছি। ঠিক আছে, এখন ধরেন এখান থেকে যে কোনো একটা লিংক আপনি আরেকটা ট্যাবে ওপেন করেন, যেটা আপনি বুঝ করবেন ডিসিশন নিয়েছেন। ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটা আপনি আরেকটা ওপেন করুন, আরেকটা লিংক এই নিউ ট্যাব, হ্যাঁ সাইডে ওপেন হবে। ঠিক আছে, এই লিংকটাকে আমি বুস্ট করব। এখন কোন নামটা কি ভাই, আপনি ওনাকে শিখান তো কেমনে লিংক বুস্ট করবেন। আমি তো নিজেই জানি। এখানে শেয়ার করা যেতে পারে, উপরে লিংকটা কপি করে। আচ্ছা এই লিংকটা কপি করুন, এটা একবারে লিংক উপরে ইয়াবারে গুগল সার্চ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, একটা ক্লিক করলে হবে, একটা ক্লিক করলে কপি অ্যাড ম্যানেজার আসেন আমার ফেসবুকের অ্যাড ম্যানেজার। এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টটা তো ডিসেবল, ঠিক না? আপনি আরেকটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন, আপনি শাকিলা সুলতানা মিতে অ্যাকাউন্টটা সিলেক্ট করে ওটা দিয়ে দেন। শাকিলা সুলতানা, ইয়েস। কি না, এটা হচ্ছে আপনার ওই যে আমাদের সামনে বসে এটা হচ্ছে যে তার অ্যাড ম্যানেজার দিয়ে আমি বুস্ট করব। এখন দেখি তো নিউজ বুস্ট করব, তো দেখি অ্যাড দেন দিয়ে দেন ম্যানেজার পাওয়ার ক্রিয়েটেড, ইয়েস ওখান থেকে অ্যাড তৈরি করা হবে, ক্রিয়েটেড হবে। অনেক অপশন আছে, কোনটা বলবো? বুস্ট ইউর পোস্ট, নিউ বুস্ট ইউর পোস্ট হবে না, কারণ আপনি তো কোনো পোস্ট বুস্ট করতেছেন না। আপনার এইখানে হচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ক্যাম্পেইনিং ক্লিক করুন, তার মানে কি আসবে সেন্ড পিপল টু ইওর ওয়েবসাইট, send people to your website। এখানে পেস্ট করে দেব, ক্লিক করেন ওটাতে,
নীল বারটাতে এটাতে না নাই নিচে এই আসছে আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ দেখছেন আসছে তো নিচে নামে সেট অডিয়েন্স বিলিং এটাতে হ্যাঁ এবার প্রতিটা অপশন আপনারা সবাই দেখে ওনাকে জাস্ট বলেন করতে হবে এক একটা অপশন এক একদিন বলা হয় এটা সিলেক্ট করে দেওয়া যাবে যে আমি কোথায় চাচ্ছি ইয়াটা একটা বুস্ট করতে। এটা কি স্যার বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ আমার টার্গেট বাংলাদেশ মার্কেট দেওয়াই আছে এটা বাংলাদেশ। আচ্ছা, তারপরে এইজের ক্ষেত্রে 18 থেকে 65, ওকে। তারপরে জেন্ডারকে 18 লাভ 13 থেকে 65, ইয়েস। আর অল দিয়ে দিলাম, এটা জেনারেটর অল। ল্যাঙ্গুয়েজ দরকার নাই। ইন্টারেস্ট ব্রাউজার ম্যানেজ। আচ্ছা ধরে নেন, এবার আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই। ধরে নিলাম যে আমার diripo24.com পেজে যারা লাইক দিছে তারা দেখবে না, তারা বাদে অন্যরা দেখবে। বলেন ওনাকে হেল্প করুন। অপশন চোখের সামনে দেওয়া আছে, দেখি দেখতে পাবেন। আস্তে আস্তে করো, সমস্যা নেই, সময় আছে। অডিয়েন্স, সেভ অডিয়েন্স। ওটা তো সেভ হবে। আচ্ছা আচ্ছা, সিচুয়েশনটা সবাই বুঝছেন? জি স্যার। এখন কি করা উচিত? পেজে লাইক দিছে তারা তো এই যে অপটিমাইজ আছে স্যার, তাদের কাছে যেন বুস্ট না হয়, কিন্তু এর বাইরে যারা আছে তারা যেন দেখে। তখন কি হবে? স্যার এটা কি প্রমোট করতে হবে? প্রমোট তো হচ্ছে এখন। সো অপটিমাইজ এডে না, আরেকটু বলবেন। আচ্ছা আমি একটা হিন্ট দিই, একটু বলবেন, একটু। হ্যাঁ এর দূর রাখেন। কানেকশনস দেখছেন? কানেকশনস দেখেন। কানেকশনস, ইয়েস। ক্লিক করেন, কি আসতেছে? এখানে ফেসবুক পেজ আছে, অ্যাডস আছে। এবার দেখি আলাদা করুন তো আপনি। ফ্রেন্ড স্যার এক্সক্লুড হ্যাঁ Exclude, লাইক পেজ, এখন এক্সক্লুড যে করবেন পেজের নাম দিতে হবে না আপনার? ইয়েস। ওখানে ক্লিক করুন, টিএইচ দেখেন। চলে আসছে, দেখছেন? দ্য নিউজ। তার মানে এটা কি বোঝাচ্ছে? মানে এটার বাইরে যারা তারা দেখবে, মানে diripo24.com এই ফ্যান পেজে যারা লাইক দিছে তারা তারা ছাড়া বাদে বাকি সবাই অন্যরা কারণ লাইক দিছে যা, তাদের কাছে অটোমেটিক চলে যাবে, এতে যাবে, সমস্যা নেই, কিন্তু বুস্ট হবে কিন্তু তাদেরকে ছাড়া। তাদের ছাড়া, ইয়েস। সিস্টেমটা বুঝছেন? হ্যাঁ, এটাতে কিন্তু এবার নিচে নামেন, আরেকটু হ্যাঁ দূর রাখেন, আর নামাবেন। এই জায়গাটাতে হচ্ছে বাজেটিং। ডেইলি বাজেট, ডেইলি বাজেট দেওয়া যাবে না, অ্যানুয়াল বাজেট। আপনাকে ফার্স্টে যেটা বলা হয়েছিল ওটা আপনি চিন্তা করুন। অ্যানুয়াল বাজেট, মাসিক বাজেট লাইফ টাইম, লাইফ টাইম বাজেট, ইয়েস। লাইফ টাইম বাজেটে এখানে আমি $5 দেবো। 0.05 তারপরে স্যার লাইফ টাইম বাজেটে কি এখানে $5 হবে? হ্যাঁ অবশ্যই। কারণ $5 আমি চাচ্ছি, $5 পরে আর সে কাটবে না, চার্জ করবে না। $5 আর টাইমটা $5 দিছেন তো, বাইরে একটা ক্লিক করুন, তো যে কোনো একটা জায়গায় ক্লিক করুন। দেখছেন টাইম চেঞ্জ হয়ে গেছে কিন্তু কি জিনিস? ওটাকে 1 মাস দেওয়া ছিল, এখন কিন্তু 5 দিন হয়ে গেছে। এখন মানে- এখানে ফ্যাক্ট হচ্ছে আমি যখন কোনো লিংক বুস্ট করব তখন তো ভাই স্বাভাবিকভাবে আমি ডেইলি এখানে যেভাবে তারা $5 দেখেন 5 দিন নিয়ে দিয়েছে, কিন্তু তারিখটা দেখেন 12 থেকে 12/26 হ্যাঁ, থেকে 12/31। 12/31। তার মানে ফেসবুক এখানে যেটা লিখে দিয়েছে সেটা হচ্ছে যেমন প্রত্যেকদিন $1 করে, কিন্তু ফেসবুক তো এটা নিজে নিবে না। কি করে? এটা ফেসবুকের একটা বাগ, একটা প্রবলেম আছে ফেসবুকের। এটা তারা ফিক্স করবে, ফিক্স করলে যখন লিংকে ঢুকবেন তো ওটা নিজে নিজে অটোমেটিক শুরু হয়ে যাবে। এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে যে একদিন
সিলেক্ট করেন এবং একদিনে 5 ডলার। না এটা তো হচ্ছে যে 26 date। আজকে থেকে তো বুঝতে হবে কিন্তু শেষ হবে কখন এটা সিলেক্ট করবেন। এন্ড স্টার্ট এবং এন্ড একই ডেট হবে। হ্যাঁ এবার ঠিক আছে তো 26 27 হবে না? হ্যাঁ, 26 27 এখন কথা হচ্ছে আপনি দেখেন খুব ভালো মতো দেখেন এস্টিমেটেড ডেইলি রিচ দেখছেন আপনার একদম ডান সাইডে এস্টিমেটেড ডেইলি কত রিচ দেখাচ্ছে এটা যদি আপনি 10 দেন এটা আরো বেড়ে যাবে 4200 থেকে 11000 পর্যন্ত যেতে পারে সেটা। এটা কি মানে 4200 লোকে মিনিমাম 4200 লোকের কাছে একটা পৌঁছাবে। যদি অ্যাডের কোয়ালিটি ভালো হয় তাহলে সেটা 11000 বা তারও বেশি হতে পারে। এখন এটা আমি অ্যাডের কোয়ালিটি যেন ভালো হয় সেজন্য আমি কি করলাম পৌরসভায় ব্যালট বক্স হচ্ছে এটা আমি দিছি কি কথার কথা কাদিয়ানি মসজিদ মোহাম্মদ যেটা মানুষ বেশি ক্লিক করবে, যেটা ইন্টারেস্টেড বেশি মানুষ। এই জন্যই কিন্তু আমি তারা তো আমাকে ভাই টাকা দিয়ে দিচ্ছে আমি যা ইচ্ছা তাই ইউজ করব সমস্যা তাতে সিস্টেমটা বুঝছেন তো বুঝতে পারছি। এটা হচ্ছে একটা এখন এই জায়গাটা এটাই হচ্ছে একটা অ্যাড ম্যানেজার বা যে অ্যাড বুস্ট করে তার দক্ষতার ব্যাপারটা এটাই। করে। কারণ আমার অনলাইন স্টোরের জন্য আমার প্রতি ডিপেন্ডেন্ট থাকে হ্যাঁ, যে না তার মাধ্যমে ভিজিটর আসছে। $2000 জায়গায় যেন ডলারকে $2500 হয়ে যায়। মানে সে তার কি এটা ভালো আসবে না হ্যাঁ। মানে মানুষ বলবে যে ভাই আপনাদের কাছে অনেক ভালো এটা পৌরসভায় ব্যালট বক্স আছে এটা সবাই অটোমেটিক হবে। এই ধরনের নিউজে কেউ আসলে ইন্টারেস্টেড না। আপনাদের নিউজ পেপার যখন আপনি $5 করে খরচ করতেছেন একটাতে তখন স্যার আমাদের নিউজ পেপার করে তো আপনাদের ওরা বলছে আপনি $5 খরচ করতেছেন এটা আপনার প্রতি পেয়ে প্রফিট হচ্ছে আমাকে মাস শেষে 25,000 টাকা আরো এক্সট্রা দিচ্ছে এই যে আমি কাজ করতেছি উনি যেটা করতেছি এটা তো আমি ডেইলি করি এটা আমি আমি নিজে খরচ paper এটা খরচ ওইটা ওদের খরচ আমি করতেছি এটা আমি যে মার্কেটিংটা করতেছি আমি যে আমার ব্রেন খাটা এগুলো বের করে করতেছি এগুলো কোনো সময় আমাকে পেমেন্ট দিবেন এটা তো আমি আপনাদেরকে বলছি আমি তাকে বলছি আমি কিভাবে লিংক নিচ্ছি কিভাবে এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 4200 জন থেকে 11000 জন, এখন এই লিমিটটা যদি আমি আরো বাড়াইতে চাই তাহলে 5 এর জায়গায় সেই ক্ষেত্রে ওখানে আপনার ডলার বাড়াই ডলার বাড়িয়ে দিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে এই যে নিউজ পেপার এত একটা লিমিট দিয়ে দেয় যে আপনি মাসে এত ডলার আচ্ছা, আর খরচ $1 করবেন। বাড়াতে ওখানে কত বাড়ি দিতে এখন দেখেন আমি বলি যে আমার লিমিটটা কি আমার লিমিটটা হচ্ছে আমি নিজে বানাই নিছি কিন্তু সে আমাকে দেয় সে আমাকে কাজ করে দিয়ে দিচ্ছে জি, জি। আচ্ছা, তো আমি সেটা চাইলে যত একটা কম লিংক খরচ আমি বেশি- $11 বুক করে দিতে পারি কে দেখতেছে কিন্তু আমি আমার দক্ষতা বাড়ানোর জন্য বা আমার পারফরম্যান্স তাদেরকে ভালো দেখানোর জন্য আমি কি করতেছি আমি ইচ্ছা করে ওটাকে 6 ভাগে ভাগ করে দিচ্ছি এখন স্যার এখন আমার কথা হচ্ছে যে যদি ভিজিটর আরো বেশি বাড়ে সেই ক্ষেত্রে কি দক্ষতাটা আরো বেশি শো করে না? বিষয়টা কি এমন? অবশ্যই করবে। না এটা হচ্ছে কি আমার ডিপেন্ড করতেছে যে আমি যদি $5 আমি যদি দেখা গেল পৌরসভায় ব্যালট বক্স পৌঁছাচ্ছে এটা দিলাম ওই লিংকটা দেখা গেল 4000 মানুষ ক্লিক করলো 4000 দেখছে কথা কিন্তু আমি যদি কাদিয়ানি মসজিদে হামলার লিংকটা দিই এটার জায়গায় না দিই তখন আমার 11,000 হয়ে যেতে পারে হ্যাঁ 11000। এটা হচ্ছে আমার দক্ষতা এটা সে আমাকে লাখ টাকা দিলেও সে কিনে নিতে পারবে না আমার কাছে এটা বুঝছেন আপনি আমি বলছি যে আমরা আসলে কোন স্ট্র্যাটেজিটা ফলো করব যে আমাকে $1000 দিচ্ছে সেই তার মাধ্যমে আমি কি পরিমাণ অ্যাড বুস্ট করতেছি, এটা মানে এই ধরনের ইয়ে থাকবে নাকি নিউজ পেপার এটা ঠিক করে দেবে যে আপনার মিনিমাম পার ডে যে 11,000 না আপনি 50,000 লোকের কাছে আপনার এই লিঙ্কটা পৌঁছাতে হবে বা এই ধরনের কিছু বিষয়। এই যে এখানে যে যেই মানে ওরা যদি কোনো স্ট্র্যাটেজি ঠিক করে দেয় না আমার এই লিঙ্কটা 50,000 লোকের কাছে পৌঁছাতে হবে, তাহলে হচ্ছে টাকাটা আমি নেব সমস্যা নেই আমি দেখা দিচ্ছি মানে টাকা তার কাছ থেকে আমরা আরো হ্যাঁ, বাড়াই সেই নেব। কিন্তু তার যখন বাজেট থাকবে যে $1000 তার মধ্যে আমার স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে যে $1000 মধ্যে আমি এই এতজন লোকের কাছে পৌঁছাতে পারি। এটা ওই করে দিবে টাকাটা ওই দিবে তখন আপনার আপনি স্যার একটা বলছেন না, যেমন আপনি $5 নিচ্ছেন 0.05 সেন্ট দিয়ে একটা সেটা ওটা হচ্ছে যে পোস্ট অফিস স্টেশন এটা যদি আপনি ধরতে পারেন ওটা আপনার জন্য মানি বাদ হবে সবচেয়ে পারফেক্ট কাজটা দেখা দিচ্ছে এটা হচ্ছে লিঙ্ক বুস্ট। আর পোস্ট বুস্টটা তো এই নিউজ এদের ক্ষেত্রেই তো হতে পারে বিষয়টা। এদের ক্ষেত্রে হতে পারে না সেই ক্ষেত্রে মানে আমি কখন বেনিফিটেড হব যে 1 লাখ লোকের কাছে পৌঁছাতে পারলাম, সেটা কি আমার ক্রেডিট এরকম কিছু? হ্যাঁ এটা আমাদের বেশি লাভ না। কারণ আপনাকে সে স্যালারি দিচ্ছে কেন
কোম্পানিতে আপনার দেখে extra আমার কম performance টাকাতে থাকবে। কতজনের কাছে পৌঁছাইছে, অনেকজনের কাছে পৌঁছাচ্ছে, তখন তো ক্রেডিট আমি আপনাকে লিফলেট ধরা দিলাম, নিজে বানায় টানায় জানাই এবার আপনি কি করাবেন। এখন যে আমি আপনাকে স্যালারিটা দিচ্ছি ওগুলো পৌঁছানোর জন্য লিফলেটগুলো জায়গায় জায়গায় কেন দিব? আপনি যদি স্টুডেন্ট বেশি কালেক্ট করে আনতে পারেন, আপনার মার্কেটিং এ ভালো, তখন আপনাকে টাকা বাড়া দিব, স্যালারি দিব। এই হচ্ছে system। এখন এখানে দেখেন নিচে বিডিং অপশনটা আছে, একটু নিচে নামান, বিডিং অপশন এর দূরে রাখেন। এই জিনিসটা কি বুঝতেছেন সবাই? এটা হচ্ছে ফেসবুকের সাথে আপনি দাম দরাদরি করতে পারবেন। ম্যানুয়ালে ক্লিক করেন, $5 তো দিয়ে বিডিং দিচ্ছে। অপশন ম্যানুয়াল এরপরে দেখেন এটা কি বলতেছে ফেসবুক, বুঝতেছেন? ফেসবুকের এটা যে মানে একটা ক্লিক আপনি $5 ফেসবুকে দিচ্ছেন, কিন্তু একটা ক্লিক করার জন্য ফেসবুক বলতেছে তাকে $3.78 একটা লিংক ইয়ে করার জন্য। সেই ক্ষেত্রে আমরা এখানে আমি এটা 0.01 0.01 হ্যাঁ, আমি তাকে 1 পয়সা দিব। মানে সিগনি মাছ কেনার মতো আমরা আগে থেকে বলি এই যে তারপর হচ্ছে লিংক ক্লিক, এটা তো আছে, সবকিছু দেওয়া আছে। বা নিচে নামেন, চুজ অ্যাট ক্রিয়েটিভে ক্লিক করেন, সেখানে আর কিছুই করার দরকার নেই, এগুলো সব নরমাল থাকে। নিচে নামেন, ছবিতে এটা আছে। এখন হচ্ছে আমার এখানে তো অনেকগুলো ফ্যান পেজ আছে, আমারও আমি যে রেটটা দিলাম এটা যদি অ্যাকসেপ্ট না করে আমি অ্যাকসেপ্ট না করলে অ্যাকসেপ্ট করবে, সেই লিংক লিখে 0.1 সেন্ট কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে। যদি না করে আরেকটু দিবেন, 0.2 0.3 তে আসবে, দেখে কি আসবে। আমি কি দিয়ে করব? theReport24.com না, কিন্তু আমার এখানে ফ্যান পেজ কি একটা অল ইন ওয়ান, এটা কি All in আচ্ছা, ক্লিক one। করুন তো এখানে, ক্লিক করে এই জায়গাটাতে ক্লিক করেন, এখানে হ্যাঁ দেখেন THE, ওই দেখছেন আসছে, সিলেক্ট করুন, একটু এটাকে একটু রাখেন দাদা, সরি না না, তার মানে এই দেখেন এটা দেখছেন আপনারা, এটা দ্য নিউজ 20। হ্যাঁ। এখন আমি যদি এটা হেল্প পেজ দিই, দেখছেন কি দিয়ে যাবে, কিভাবে যাবে? আচ্ছা আচ্ছা, এখানে পেজ সিলেক্টেড। হ্যাঁ, পেজ সিলেক্ট, কোন পেজ দিয়ে যাচ্ছে এটা। আর এটা হচ্ছে আমার অ্যাডটা কিভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাকে এখানে টেক্সট, এই দেখেন আমার এটা যে মানুষের বলে যাবে কিভাবে যাচ্ছে, রিপোর্ট প্রতিবেদক বিএনপি এক লাইন যাচ্ছে, এবার শহীদ এতটুকু, আর তো কিছু আসতেছে না। তো আমাকে এটা সুন্দর করে দিতে হবে না? আমি কি করব? এটা পুরোটা কপি, এই লেখাটা জাস্ট কপি করব, কপি করে আমি এখানে টেক্সটে দিয়ে দিলাম। এটা দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম, কারণ এখানে বেশি লেখা দেওয়া যায় না, হেডলাইনের দরকারই নেই আমার। দেখেন, দেখছেন এভাবে মোবাইলে গেলে কিভাবে যাবে দেখা যাচ্ছে, রাইট কলামে কিভাবে যাবে দেখা যাচ্ছে, অডিয়েন্স নেটওয়ার্কে কিভাবে যাবে, ইনস্টাগ্রামের ছবি যেহেতু ছোট তার মানে যাবে না, আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে চার্জটা কম করবে। হ্যাঁ, কম করবে, চার্জ কম করবে না, চার্জ ঠিক থাকলে ফেসবুকে ভিজিটর বাড়াবে, বাড়বে। প্লেস অর্ডার যখন দিব ব্যাস অর্ডার দেওয়া হয়ে গেল আমার। এটা গিয়ে কোথায় জমা হবে আবার? অ্যাড ম্যানেজারে, এই শাকিলা সুলতানামিতে এখানে এখানে গিয়ে শো করবে যে এই দেখেন পেন্ডিং রিভিউ, দেখছেন ফেসবুক রিভিউ করে তারপরে এটা শো করবে। এটা সময়টা কত? 5-10 মিনিট। সেই ক্ষেত্রে এই লাইক লিংকগুলো বুস্ট করেন কি রাত 12টার পরে? যখন তখন করি, যেমন হঠাৎ করে দেখা গেল এখানে একটা নতুন নিউজ আসলে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে এটা অনলাইন তো মানে অলওয়েজ আপডেটেড। আর আমারও সুবিধা হচ্ছে এদের সাথে কাজ করে, কারণ আমি তো সব সময় আমি নিউজ নিউজ পাচ্ছি। ঘরে বসে সাংবাদিকতা মাঠে যাওয়া লাগছে। স্যার, আপনি যেভাবে বাইরের ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের কাজ পেতে হলে কি করতে হবে? ক্লায়েন্টের কাজ পেতে একদম সহজ সিস্টেম, যেটা আপনার ফাইবারে কিন্তু ফেসবুকের অনেক আছে, অনেক কাজ পাওয়া যায় ফাইবারে, কিন্তু কম, মানে ওগুলো করি না আমি করি লোকাল ক্লায়েন্ট, এগুলো ভালো লাগে আমার।